আমি 100% শিওর যে এই পডকাস্ট বা এই আলোচনা আপনারা সিন্ডিকেট জিনিসটা কি? কোচ কি ভুল করতেছে দেখি, আপনাদের সাহস থাকলে বলেন। আপনি ম্যাচের মধ্যে নাই, আপনার মগজে ম্যাচ নাই, আপনি তখন কি ভাবতেছেন আমি জানি না। এই জায়গায় উনি খেলা উচিত না। বাতেন চায় হামজা উপরে খেলবে, নিয়ন ভাই এর আমি চাই হামজা ওর পজিশনে খেলবে। মানে কতদিনেই হামজা চৌধুরী, সমিত সোম আমাদেরকে রিপ্রেজেন্ট করে, ওয়াও ফ্যাক্টরটা আমাদের থাকে। ধরেন ওকে এখন ফ্রিস্টাইল করতে বলে হামজার সামনে ও পারবে না। আমি ভাই এখানে আমি আপনার সাথে ডিসএগ্রি করতেছি, সরি। খাওয়া বাতাস খাওয়াচ্ছে, ভালো করতেছে। আস্তে আস্তে যখন আত্মপরিপক্ক হবে তখন টিমে চান্স দেওয়া যায়। আমরা স্বপ্ন দেখাটাকে নিয়ে অনেক সেলিব্রেট করি রাদার দ্যান পুটিং ইন দ্য ওয়ার্ল্ড। হ্যালো গাইস, কি আশেপাশে বিকাশের অনেক ব্র্যান্ডিং দেখে মনে হচ্ছে যে আমরা অনেক ব্র্যান্ড নিয়ে আলাপ করবো না। আজকের এই আলাপটা, যে লাইন আপ আপনারা দেখতেছেন, কারো এখানে পরিচয় করায় দেওয়ার কোনো প্রয়োজন নাই। আজকে আমরা সবাই একসাথে হইছি বাংলাদেশ ফুটবল নিয়ে কথা বলার জন্য। আমাদের সামনে একটা বিশাল স্কেজুয়াল আছে, আমরা একটা বিশাল ম্যাচ খেলছি, আমাদের বিশাল কিছু প্লেয়ার এখন দলে আছে। তো সব কিছু মাথায় রেখে আমরা আজকে খুব কনস্ট্রাকটিভ এবং মাঝে মাঝে কিছু তাওরা আলাপও হবে। সো নিয়ন ভাই, আপনি একটু যদি জাস্ট পরিচয় করায় দিতে চান আমাদেরকে, আসলে সবাইকে, আমাদের অডিয়েন্সের সাথে। আমার কাছে মনে হয় যে অলরেডি আপনি বলছেন যে কাউকে ওইভাবে আলাদা করে পরিচয় করা দেওয়ার দরকার নেই। বাংলাদেশের ফুটবল যারা, না ওইটাই বলতেছি, বাংলাদেশের ফুটবল যারা ফলো করে মোরলেস সবাইকেই চিনে। এবং আমরা চেষ্টা করছি আজকের প্যানেলটাকে ডাইভার্স রাখার জন্য। আমরা ফুটবল কন্টেন্ট ক্রিয়েটরদের ডাক দিছি, আমরা ফুটবল জার্নালিস্টকে ডাক দিছি, আমরা গিনেস ওয়ার্ল্ড রেকর্ড হোল্ডারকে ডাক দিছি, একই সাথে আমরা ডাক দিছি এমন একজনকে যার ফুটবল সম্পর্কে কোনো আইডিয়া নাই। আমিন, কি অবস্থা? থ্যাংক ইউ। আমি আজকে ডিফিকাল্ট আলাপগুলো করবো। আমি হচ্ছে অডিয়েন্স অ্যাঙ্গেল থেকে বলবো, কারণ এখানে যারা আছে ওরা ফুটবল নিয়ে এত প্যাশনেট আর এত ইনভলভ যে ওরা অনেক প্রশ্ন জিজ্ঞেস করতে পারবে না। সো আমার ফার্স্ট প্রশ্ন, সিন্ডিকেট জিনিসটা কি? এটা হচ্ছে ভাই ইংলিশ ডিকশনারিতে একটা শব্দ আছে যেখানে কিছু অ্যালফাবেট আছে আর কি, আর এটার সাথে কোনো মানুষ জড়িত আছে কিনা এটা রিফাত ভাই। আচ্ছা ওকে, রিফাত ভাই আপনার কি মতামত? আমি জানি। আচ্ছা ওকে, আচ্ছা এইটার মানে এইটা নিয়ে প্রথমে বলার পরে আমরা যে একটু হাসি দিলাম, এইটার কারণ হচ্ছে সবাইকেই কম বেশি এখানে এই ব্যাপারটা শুনতে হয়েছে কোনো না কোনো সময়। ফুটবল নিয়ে কাজ করতে শিকার হইতে হইছে কখনো তাই জন্য আমি ফুটবল খেলতে খেলতে এখন আর ফুটবল মাঠে গিয়ে আর খেলতে পারি নাই। আমার ফুটবল ছাদেই খেলার হয়ে গেছে, ছাদেই খেলতে। এর পিছে একটু স্যাড ব্যাকগ্রাউন্ড মিউজিক। এটার সাথে একটু মানে এটা একটু রিলেট করা উচিত যে এই ব্যাপারটা ফুটবল ফ্যানরা খুবই সিরিয়াসলি নেন এবং এইটা তাদের গুরুতর অভিযোগ, যে অভিযোগটা বাংলাদেশ ফুটবলের সঙ্গে লেগে আছে, এইটার সমাধান করা দরকার। আমি জানি না আমরা এখান থেকে কোনো সমাধানের পথে যেতে পারবো কিনা, কিন্তু এটা নিয়ে আলোচনা করা উচিত। মানে যেটা নিয়ে এত কথা হয় সেটা কোনো জায়গায় আসলে থাকা উচিত। বাট আমার রিফাত ভাইয়ের কাছে একটু প্রশ্ন, যেহেতু অলরেডি রিফাত ভাই বলা শুরু করছেন, এই কারণে না, কারণ রিফাত ভাই সিন্ডিকেট মানে ওনার কাছে কোয়েশ্চেনটা রিফাত ভাই মনে হয় বেটার অ্যান্সার করতে পারবে। বাংলাদেশের রিসেন্ট আমরা যে টিমগুলো দেখছি, যে একাদশগুলো দেখছি, আপনার কাছেও কি মনে হয় না যে কিছু প্লেয়ার অটো চয়েস আসলে, মানে এরা নামবেই মাঠে এবং এদের ছাড়া দরকার হইলে ম্যাচের মাঝখানে ফ্ল্যাঙ্ক চেঞ্জ করেও এদেরকে খেলানো লাগবে, কিন্তু এদেরকে কোন সময় সাবস্টিটিউট করানো হয় না। এটা আপনার কাছে কি মনে হয় কেন? এটা কি মানে কোচের একটা প্রেফারেন্স, নাকি কোচকে আসলে কোনো অংশে বলে দেওয়া হয় যে এই প্লেয়ারদেরকে উঠানো যাবে? আচ্ছা, এইটা আমার কাছে মনে হয় না যে কোচকে কেউ বলে দেয় যে এই প্লেয়ারকে উঠানো যাবে না, এই প্লেয়ারকে নামানো যাবে না। কিন্তু ব্যাপারটা এরকম হয়ে দাঁড়ায় যে কোচ আসলে নিজে যখন সিদ্ধান্ত নেন, সিদ্ধান্তগুলো কোনো জায়গায় বায়াস মনে হয় যে ঠিক আছে এই প্লেয়ারকে আমার দরকারি হবে। এখন এইটা আবার ফুটবলিং পার্সপেক্টিভে আপনি যদি দেখতে চান তাহলে এইটার সঙ্গে আপনি মেলাতে পারবেন পুরো বিশ্বজুড়ে এরকম ঘটে। ধরেন গ্যারেথ সাউথগেট মন চাইলো কিয়েরেন ট্রিপিয়ারের দিনের পর দিন খেলাই গেল, তার প্রয়োজন। সেইখানে ব্যাপারটার ব্যাখ্যা একরকম দাঁড় করানো যায়, কিন্তু বাংলাদেশের পার্সপেক্টিভটা তো একদমই আলাদা। বাংলাদেশে এসে দেখা যায় যে বাংলাদেশে লিগটা যেভাবে হয় সেখান থেকে তো ন্যাশনাল টিমে প্লেয়ার কল করা হয়। লিগের যে পারফরমেন্স সেটা সবসময় কোচ প্রেফার করতেছেন, ঘটনাটা এরকম হয় না। আর কোচ যখন রেজাল্ট আনতে পারেন না তখন এই অভিযোগগুলো খুব সিরিয়াসলি নেওয়া লাগে। এই কারণে ব্যাপারগুলো বারবার ঘটে। আপনি দেখতেছেন যে একটা প্লেয়ার লেফট ব্যাকে ক্লিক করতেছে না, কিন্তু আপনি পরের বারও স্কোয়াড ডাকার সময় টিমে একটা ব্যাকআপ লেফট ব্যাক রাখেন না, যেটা নিয়ে হয়তো বাংলাদেশ সামনে ঝামেলায় পড়বে। মোটা দাগে এইভাবে বলা যায়, কিন্তু সামনে মনে হয় আমরা এটা নিয়ে আরো বলতে পারবো, তাই না? রাইট। আমার কাছে মনে হয় যে আমরা ওইটা নিয়ে কথার প্রসঙ্গে এই জিনিসটা অবশ্যই আরো অনেক উঠে আসবে, আমাদের যে চিন্তা ভাবনা সেগুলো আরো অনেক বেশি উঠে আসবে। আমার কাছে মনে হয় এই কনভারসেশনটা অনেক এলোমেলো হয়ে যাবে যদি আমরা একটু ডিরেকশন না দিই। বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া
18 তারিখ অনুষ্ঠিত হইতেছে, যেটা নিয়ে সবাই হাইপড। আমি একটু বাতেন থেকে শুরু করে তারপর ইমরোজ, তারপর আমি হয়ে সবাই কাছে যাব যে এই ম্যাচটাকে নিয়ে আসলে আমরা কেন এত এক্সাইটেড, বা একটা কি আলাদা আমেজ কাজ করে কিনা বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া খেলা যখন। নিয়ন ভাই আমি একটু থামাই দিই, হ্যাঁ অনেক ট্যাকটিক্যাল আলাপ করবে, আমি একটু আমিন বেরে দিই। ওকে ওকে বাংলাদেশ ঠিক আছে, হ্যাঁ, দাদারা So, আমার ফার্স্ট অফ অল আমাকে ইনসাল্ট করলেন, আমি ট্যাকটিক্যাল আলাপ করতে পারি না, ওয়াও আমি কি ফুটবল বুঝে না? না থ্যাংক ইউ। আপনি পারলে কইরেন না, আমাদের রুটি রুজি ভাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। না আই থিঙ্ক যখনই আমরা বাংলাদেশের সাথে এখন যে টিম আমাদের, ওটার সাথে একটা কম্পিটিং টিম আমার মনে হয় এখন ইন্ডিয়া। মানে অন্যান্য টিমগুলোকে আমরা আমার মনে হয় অত এক্সাইটমেন্ট দিয়ে দেখি না। লাস্ট ইন্ডিয়া ম্যাচও দেখছেন স্টেডিয়ামে একটা মানে একটা পিঁপড়ারও জায়গা ছিল না, এত ফুল ছিল। সো আমি পার্সোনালি তো থাকবো ওখানে, আর আমার মনে হয় গেমটা আরো এক্সাইটিং হবে, বিকজ এখন মনে হবে যেন আমরা একটা ফেয়ার কম্পিটিশনে আসি। যদিও আমাদের রেজাল্ট রিসেন্ট পাস্টে ওটা বলতেছে না, বাট আই থিঙ্ক উইভ কাম টু আ পজিশন যেখানে আমরা একটা ফেয়ার ফাইট দিতে পারবো। আপনার অন্য একটা কোশ্চেন করি, ইন্ডিয়ার সাথে কি মানে আমরা যেমন ধরেন এখন একটু কমে গেছে আমাদের ক্রিকেটের ওই আমেজটা, বাট মাঝখানে কিন্তু অনেকেই বলতেছিল যে ইন্ডিয়া পাকিস্তান না, বাংলাদেশ ইন্ডিয়া আসলে হচ্ছে সাউথ এশিয়ার মেইন একটা রাইভালরি হয়ে যাচ্ছিল। সো ইন্ডিয়ার সাথে কি মানে খেলাটা ইটস বিয়ন্ড ফুটবল, যে রাইভালরিটা অনেক জমে বিকজ ইটস ইন্ডিয়া, নাকি আসলে ফুটবলীয় জায়গা? এটা হ্যাঁ বলাটা যতটুকু রিস্কি, বাট আমাদের একসেপ্ট করে নিতে হবে যে এটাই বাস্তব। আপনি তো একদম ফ্রন্ট ফুটেই থাকেন, আপনিও দেখেন না এনার্জিটা ডিফারেন্ট। আপনি ইন্ডিয়ার সাথে জিতবেন আর নেপালের সাথে জিতবেন, কথা আপনি কোনটাতে বেশি খুশি হবেন? ইন্ডিয়ার সাথে বিকাশে টাকা পাঠাই। জি বস। টাকা ঢুকাই। জি বস। তারপরও নিউ ফেস। কে নিউ ফেস? তার সাথে দেখা হবে ফেস টু ফেস। Bcash is not for one. Bcash is for all. এর সাথে Bcash হবে। সো আমরা ফ্যান পার্সপেক্টিভটা জানলাম, এখন আমরা একটু কাঠখোট্টা আলাপের দিকেই যাই। সো আমরা এটা নিজেদের মধ্যে সবসময় বলা বলি করি যে বাতেন হচ্ছে বাংলাদেশ ফুটবলের এনসাইক্লোপিডিয়া। সো বাতেন, আমরা তোমার কাছ থেকে একদম খুব মানে প্লেন অ্যান্ড সিম্পল জানতে চাই, ইন্ডিয়াকে হারাইতে হইলে আমাদের কি করা লাগবে? করার অনেক কিছু আছে, তবে ইন্ডিয়ার আমি দেখলাম ডিফেন্সিভ লাইনে একটু স্লো। এই যে রিসেন্ট টাইমে যেটা কাপা নেশনস কাপ খেললো ইন্ডিয়া, ওইখানেও দেখলাম অনেকগুলা যে গোল কনসিড করছে ইন্ডিয়া, ওইগুলো হচ্ছে ডিফেন্সে স্লো হওয়ার কারণেই মূলত গোলগুলা কনসিড করছে। এরপরে সিঙ্গাপুর ম্যাচেও যদি আপনি দেখেন, ডিফেন্ডাররা স্লো হওয়ার কারণে কিন্তু অনেকগুলা অ্যাটাক কনসিড করছিল ইন্ডিয়া। তো যার কারণে আমার কাছে মনে হয় আমরা যদি থ্রু পাস বাইর করতে পারি সুমিত সোমকে দিয়ে, তো ওইখানে যদি আমাদের কোনো একটা ফরওয়ার্ড লাইনের প্লেয়ার যদি বিহাইন্ড দ্য রান মেক করতে পারে এবং ওই যে থ্রু পাসটা বাইর করবে সুমিত সোম, ওইটা যদি ক্যাচ করে ফিনিশিংটা বেটার করতে পারে, ইজি আমাদের জন্য। কারণ দিন শেষে গোল যে বেশি করবে সেই জিতবে ম্যাচটা। তো এখন আমাদের হচ্ছে মেন প্রবলেম, তাই গোল করার মানুষ নাই, আমাদের ফিনিশার নাই, আমাদের নাম্বার 9-এর প্লেয়ার নাই, এটাই হচ্ছে মূল সমস্যা। তবে আমার কাছে মনে হয় সুমিত সোমকে এক্সট্রা দায়িত্ব নিতে হবে ওই থ্রু পাসগুলো বাইর করার ক্ষেত্রে। আর যদি হামজা চৌধুরীকে একটু যদি সেন্টারে খেলানো যায়, আমরা তো ইউজুয়ালি ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশনে খেলাচ্ছি ওকে, যদি একটু সেন্ট্রালি খেলানো যায় তাইলে আমার কাছে মনে হয় হামজা অ্যাটাকিংয়ে আর একটু বেশি কন্ট্রিবিউট করতে পারবে। যেখানে আমার কাছে মনে হয় আমাদের যেই অ্যাটাকিং তা হবে, আমাদের যে অ্যাটাকটা হবে ওইটা আর একটু বেটার হবে যদি হামজা চৌধুরীকে আমরা অ্যাটাকিংয়ে আর একটু ইনক্লুড করতে পারি। আচ্ছা, এটা একটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট। নিয়ন ভাই, আমি আপনারই জিজ্ঞেস করতে চাই, বিকজ ওদের একটা ট্যাকটিক্যাল জায়গা থেকে হয়তো ভিউ পয়েন্ট আছে। আপনি তো অনেক দেশে যে অনেক মানুষের অনেক প্লেয়ারদের বড় বড় টিমের খেলা দেখছেন। সো এখানে আমি যেটা বিশ্বাস করি যে হামজার সুপিরিয়রিটিটা সিডিএমএ ইজ সিগনিফিকেন্ট, যেটা আমি কালকে ম্যাচ রিভিউতেও বলতেছিলাম, যে ওভারঅল ধরে রাখে, মাঝখানে জায়গাটা ধরে রাখে ডিফেন্সিভলি এবং মিডফিল্ডে। গোলের পর আমরা যে লাস্ট গোলটা, ওইটার পর আমরা বলতেই পারি যে ও আসলে সেন্টার ফরওয়ার্ডও খেলতে পারবে, কোনো প্যারা নাই। কিন্তু এই ট্রেড অফটা কি আপনার কাছে জাস্টিফাইড মনে হয় যে সিডিএমএ ও পুরা মিডফিল্ড ডিফেন্স ধরে রাখছে, অ্যাজ অপোজ টু একটু উপরে খেললে হয়তো অ্যাটাকিং অ্যাভিনিউজ আরো বেশি ক্রিয়েট হবে? এই ট্রেড অফটা আপনার কাছে কি মনে হয়? মানে মুশকিলটা হচ্ছে যে আমরা আমাদের প্লেয়াররা স্পেশালি এমন সব মানে ডিফেন্সিভ ব্লান্ডার করে, তখন আসলে আমরা এই সাহসটা আসলে মনে হয় টিমও করতে পারে না, হামজাও করতে পারে না যে ওকে ঠিক আছে আমি একটু সামনে যাই খেললাম। কালকে কিন্তু তখনই গেছে, কালকে বলতেছি মানে
বাংলাদেশ ভার্সেস নেপালের ম্যাচে, কিন্তু হামজা চৌধুরী তখনই হচ্ছে গেছে যখন কিনা মানে ডেসপারেট মেজার, যে এইটা এখন এটা করা ছাড়া আর কোনো উপায় নেই, গোল দিতেই হবে, এবং কেউ ওই এক্সট্রা এফার্টটা মেক করতেছে না। আমরা যেটা মানে একটা জিনিস আমার কাছে মনে হয় সবার যেটা চোখে লেগেছিল, যে কিভাবে হামজা চৌধুরী মানে দৌড়ায় যায় ডিফেন্স থেকে একটা স্লাইড ট্যাকেল দিছে, তারপর নেপালের গোলকিপার যে কিরান তাকে হচ্ছে ফোর্স করছে একটা মিস্টেক করার জন্য এবং বলটাকে আউট করে দেওয়ার জন্য। এইটা এই ডিসকাশন আমার কাছে মনে হয় কখনোই শেষ হবে না যে হামজা চৌধুরী আসলে কোথায় খেলা উচিত। বাট আমাদের ডিফেন্সিভ যে মিস্টেক এবং ডিফেন্সিভ যে ব্লান্ডার, ওগুলা যদি আমি মাথায় রাখি, তাহলে আমার কাছে মনে হয় তার সিডিএমেই খেলা উচিত। দুইজন সেন্টার ব্যাকের সাথে তার অবশ্যই মানে থার্ড ম্যান হিসাবে ওই জায়গায় পিছন থেকে অ্যাটাকগুলা ক্রিয়েট করা বা ওই লাইন ব্রেকিং কিছু পাসেস দেওয়া, ওইটাই তার করা উচিত। মুশকিলটা হচ্ছে যে সামনের দিকে বলটাকে তারপর আমরা প্রগ্রেস করতে পারি না। হামজা চৌধুরী কিন্তু তারপরেও পিছন থেকে যথেষ্ট আমার কাছে মনে হয় চান্সেস ক্রিয়েট করার চেষ্টা করে, কিন্তু যখনই মিডফিল্ডে বলটা আসে আমরা মনে হয় যে বুঝি না যে এরপরে আর কি করতে হবে। আমাদের একটা মুখস্থ খেলা আছে যে উইংয়ে দিতে হবে এবং উইংয়ে কেউ একজন দৌড় মারবে। এটা ধরেন আমরা পিচ্চিকালে স্কুল কলেজে আমরা যেটা সবাই করছি, এটা বাংলাদেশ টিম এখনো মাঠে করে, যে উইংয়ে এবং ক্রসগুলো হচ্ছে মুখস্থ ক্রস, কোনো স্ট্রাইকার নাই টিমে, কোনো টার্গেট ম্যান নাই, কিন্তু তারপরেও ক্রসটা। বাংলাদেশ ভার্সেস নেপালের ম্যাচে একটা জিনিস আমার কাছে মনে হয় আমাদের সবার চোখে লাগছে, যে কিভাবে মানে সমিত সোম একটা টার্ন নিয়ে পুরা নেপালকে খুলে ফেলছে, তারপর শাকিল আহাদ তপুকে হচ্ছে বলটা দিছে, একটা মুখস্থ ক্রস করছে। আমি কোনো প্লেয়ার কিভাবে আসলে ইন্ডিকেট করে ভাবে বলা উচিত না যে ওই প্লেয়ার এইটা করে নাই ওইটা করে নাই, সে ডিরেক্টলি আমারে বলতে পারে ভাই আপনি কোন খেলা পারেন যে আপনি আমার এই কথাটা বলতেছেন। বাট হ্যাঁ, এটা বলতে পারে, বাট এইটা আমার কাছে মনে হয় নো ডাউট যে অনেক মুখস্থ খেলা আমরা খেলি না দেখে, যে আচ্ছা এই রকম সিচুয়েশনে আমরা কি করতে পারি। আমি একটু রিফাত ভাইয়ের কাছেও জানতে চাই যে নিয়ন যে কথাটা বলছে ওইটার সঙ্গে একটু অ্যাড করি, যে হামজা যে একা একা প্রেস করতে গেলেন ফার্স্ট হাফের শেষ দিকে নেপাল ম্যাচে, ওই জায়গায় বাংলাদেশের পুরা খেলার প্রতিচ্ছবি আছে। কিভাবে হামজা যখন একা গেছেন, হামজা প্রথম সুযোগে বল পাচ্ছেন এরকম একটা ব্যাপার। তারপর যখন কিরণ কুমার মানে নেপালের গোলকিপার বেরিয়ে এসেছেন, তখন তিনি ফোর্স করেছেন যে তাকে একটা থ্রো ইনে বলটা ক্লিয়ার করার জন্য। তখনও পর্যন্ত প্রায় বোধহয় 3-4 সেকেন্ড চলে গেছে, হামজা যে একা গেলেন, আপনি পেছনে দেখেন কয়েক গজ ফাঁকা। কালেকটিভ প্রেসিং বলতে একটা জিনিস আছে আপনার টিমে, আপনি দেখতে পাচ্ছেন যে হামজা চৌধুরী প্রেস করতে চলে যাচ্ছে, আপনি দাঁড়ায় আছেন কেন? আপনি কেন ওই জায়গায় তাড়াতাড়ি গেলেন না? হামজা বলটা টাচ লাইন থেকে নিলেন, নেওয়ার পর তিনি থ্রোইন নেবেন, তার মানে আপনি ম্যাচের মধ্যে নাই, আপনার মগজে ম্যাচ নাই, আপনি তখন কি ভাবতেছেন আমি জানি না। এইখানে হচ্ছে সমস্যা, এই যে ডিফারেন্সটা, ধরেন একজন এইখানে আরেকজন এইখানে, এই লেভেলটা যতদিন আমরা কমায় না নিয়ে আসতে পারবো, ওই কালেকটিভ গেমে আমরা শুধুমাত্র তাহলে হামজা সমিতদের কথাই বলতে হবে, বাকিদের কথা বলার সুযোগ তখন আর থাকবে না। বাট আমার কাছে রিফাত ভাই, আপনার কাছে কি এটা মনে হয় কিনা, বাকি সবাই অ্যান্সার করতে পারে, সেটা হচ্ছে যে স্কিলের একটা ডিফারেন্স থাকতে পারে। এটা তো রাতারাতি আসলে আজকেও যদি আমি সারাদিন ট্রেন করি, আমার পক্ষে আসলে প্রফেশনাল ফুটবলার হওয়া সম্ভব না। স্কিলের মানুষের একটা ডিফারেন্স থাকতে পারে, কিন্তু আমাদের আসলে চেষ্টারও মানে একটা তো থাকে যে ইন্টেন্সিটি, কিন্তু একজন প্লেয়ার করতে দৌড়াইতে তো কিছু নাই, ওকে ওইটাও কি আমরা দেখাইতে আসলে একটা কমতি থাকে কিনা, তখন কেউ কেন সামনের দিকে গেল না? দৌড়ানোর কমতি ওইটা হয়তো এখন আর থাকে না, এটা 5 বছর আগে বললে বাংলাদেশের ফুটবলের জন্য সত্যি হতো। এখন যেটা সমস্যাটা হচ্ছে যে মাথাটা ঠিক কাজ করে না, মানে ফুল 90 মিনিটস আপনাকে তো একটা গেম রিড করতে পারতে হবে, এবং আপনি আসলে একজন ফুটবলার হিসেবে কতখানি ভালো, এটা শুধুমাত্র পায়ের কাজের উপর তো ডিপেন্ড করে না, আপনার মাথা কতখানি খাটাইতে পারতেছেন আপনি ম্যাচে, ওই সময় আপনি কি করতেছেন, ওই সিচুয়েশনে আপনার কোন ডিসিশন নেওয়ার কথা সেটা নিতে পারতেছেন কিনা। হামজা দেখেন কোন কোন জায়গায় ডিসিশন নিয়ে এসে এই পর্যায়ে পৌঁছাইছেন, কিন্তু বাংলাদেশের এই বাকি ফুটবলাররা তারা এই হামজা চলে যাওয়ার পরে যেখানে আসলে খেলেন বা যা খেলেন, সেখানে এইরকম পরিস্থিতির ভেতরে তাদেরকে পড়তে হয় না, যখন তাদের ফুল 90 মিনিটস একেবারে সেই মনোযোগ দিয়ে তাদেরকে খেলতে হয়। এই অ্যাটেনশনটা বাংলাদেশের ফুটবলারদেরকে নিয়ে আসতে হবে খুব দ্রুত, নইলে ওই ঝামেলাটা থেকে যাবে। আচ্ছা ভাই, এখানে ইমরোজ তোরে আমি এটাই জিজ্ঞেস করতাম, তুই একটা স্যান্ডউইচ হয়ে আসছিস, স্যান্ডউইচটা কি যে বাতেন চায় হামজা উপরে খেলুক, নিয়ন ভাই এর আমি চাই হামজা ওর পজিশনে খেলুক। এইখানে ইমরোজ হচ্ছে আমাদের ইনহাউস সেকেন্ড বাংলাদেশ ফুটবল রেসিডেন্ট এক্সপার্ট, সো তোর জায়গা থেকে তুই বল এটা যে আসলে কেন কোন পজিশনেও খেলা উচিত, এবং ওইটা থেকে ধর যে জিনিসটা রিফাত ভাই বললো, কমপ্লিমেন্ট করার মানুষ নাই। সো ডিফেন্সে যদি আমি খেলাই, ওরে কমপ্লিমেন্ট কিভাবে করতে পারে, ওরে যদি আমি অফেন্সে খেলাই কমপ্লিমেন্ট কেমনে করতে পারে? সবচেয়ে মানে যেটা মজার কথা হচ্ছে, হামজা ভাই আসলে করবেটা কি? উনি মাঠের ভিতর এমন একটা অবস্থার মধ্যে থাকে যে উনি নিজেই বুঝে না যে উনি আসলে করবেটা কি। একবার ডিফেন্স সামলাচ্ছে, সেকেন্ডের ভিতর উনি অ্যাটাকে চলে যাচ্ছে, আবার দেখি যে গোলও করতেছে। সো কমপ্লিমেন্টের জায়গা থেকে বলতে হয় যে আমাদের টিমমেট যারা বাকি আছে তাদেরকে আগে আসতে হবে, প্লাস প্রপার রিপ্লেসমেন্টটা লাগবে।
আমাদের এমন অনেক জায়গা আছে যেখানে এটা ভিজিবল যে এই জায়গায় উনি খেলা উচিত না বা উনি এই ম্যাচটা রেস্ট করা উচিত, সেই জায়গাতে আমরা হচ্ছে কি করতেছি, বারবার উনি আসতেছে। আমি যদি একটা প্লেয়ারকে নিয়ে যদি বলি, হয়তো বলা যাবে, আচ্ছা বলতে গেলে আমি পরে আমরা না হলে কাটা দিব, সমস্যা নেই। আচ্ছা সাদউদ্দিন ভাইকে নিয়ে আমি কথা বলতেছি। উনি আসলে যখন ওনার সামনে দিয়ে কোনো মানে প্লেয়ার আসে, উনি নিজে কনফিউজড হয়ে যায় যে উনি আসলে করবেটা কি, উনি কি বল বাঁচাবে, বলটা নিবে নাকি দৌড়াবে, এই জায়গাটা তো হচ্ছে সমস্যা। সো হামজা ভাইকে ডিফেন্সে না রাখলে আমরা ডিফেন্সিভ ভুল করতেছি। আমরা লাস্টে কয়েকটা ম্যাচ গেছে, আমরা হচ্ছে লাস্ট 90 মিনিটের পরে এসে গোল খাচ্ছি। সো এটা একটা সমস্যা। আবার অ্যাটাকে না দিলে গোল করার লোক নাই এখানে। 90 মিনিট ধরে সারা জীবন ধরে গোল খাচ্ছে। এটা আমি বলতে গেছিলাম যে এটা। আচ্ছা এখানে আমার একটা ছোট্ট একটা কোশ্চেন আছে, রিফাত ভাই, নিয়ন ভাই, আজিম ভাই, যারা ইয়ে করতে পারেন। আমি একটা হচ্ছে স্ট্যাট করতেছিলাম, দেখলাম যে বাংলাদেশের টপ 10 গোল স্কোরারের মধ্যে প্রথম 5 জনের ভিতর প্রেজেন্ট স্কোয়াডের কেউ নাই। গেল টপ 10 এর ভিতর 3 জন আছে, মোরসালিন ভাই, রাকিব ভাই, তপু ভাই। এখন তপু ভাই সেন্টার ব্যাক হয়ে 6টা গোল করছে, আমাদের ফরওয়ার্ডরাও সেম গোল করছে, মোরসালিন ভাইও করছে। হামজা ভাই টপিকটা ডিফারেন্ট, ওনার লেভেলে আলাদা। কোন জায়গাটাতে আমরা ল্যাক করতেছি যে আমাদের ফরওয়ার্ডরা গোলই করতে পারে না, এটা কেন সমস্যা? আমরা দেখেন, আমরা যদি লিগের কথা বলি, আমরা অনেক লিগ খারাপ, অনেক কিছু হইতে পারে। নেপালের কালকের স্কোয়াডের 8 জন প্লেয়ার আমাদের লিগেই খেলে। ওদের লিগ অফ আছে সেটা ভিন্ন কথা, বা যেটাই হোক, ওরা অন্য লিগে চাইলেও যেতে পারতো, ওদের কিন্তু ওই রকম কোয়ালিটি আছে। সো আমরা কোন জায়গায় ল্যাক করতেছি যে আমাদের প্রপার প্লেয়ার বের হচ্ছে না, গোল স্কোরার বের হচ্ছে না। আলামিন ভাই হচ্ছে লিগে ভালো করতেছে, বাট জাতীয় দলে এসে উনি পারতেছে না। জিনিসটা কেন হচ্ছে এটা যদি আচ্ছা আমি তোর একটা জিনিস বলি। সো আমাদের জায়গা থেকে আমরা কিন্তু অনেক সেফ, আমরা একটা ক্যামেরার পিছন থেকে কথা বলি, আমাদের যেটা চোখে পড়ে আমরা তুলে ধরি। এখন ধর, যেহেতু তোরা দুইজন সবচেয়ে বেশি বাংলাদেশ ফুটবল নিয়ে ইনভেস্টেড, আমি তোদের দুইজনকে অ্যাসিস্ট্যান্ট কোচ বানাই দিলাম, যে কাবরেরার সাথে একটু কালকে আমরা গালি দিব। আমি সামনে যাই দাঁড়াবো, আমি নিজে পদত্যাগ করে ফেললাম। ধর কাবরেরা নাই, হোয়াট এভার, একজন আছে এবং ইউ আর দ্য অ্যাসিস্ট্যান্ট স্টাফ। বাতেন ভাই হচ্ছে কোচ, আমি অ্যাসিস্ট্যান্ট। ওকে ডান। এখন তোরা কালেকটিভলি জিনিসটা বল যে আমরা প্রবলেম বাইর করতে পারি, প্রবলেম আমরা সবাই কম বেশি বাইর করতে পারি, সলিউশন দে। আচ্ছা সবার আগে যদি আমি বলি, আমি রিসেন্ট পারফরমেন্সের বেসিসে বলবো যে আমি মিতুল ভাইকে সাব করব। কারি দিয়ে সাব করব? ওনার জায়গায় হচ্ছে মোহামেডানের গোলকিপার আছে সুজন ভাই, ওনারে করতে পারি। আমার মনে হয় ইমরোজ এই নামগুলো আরেকটু ডেফিনেটিভলি বল, যে সুজন কে, সুজন কেন। কারণ আমাদের এই ফুটবলে আমার মনে হয় এই প্র্যাকটিসটা এখন আসা উচিত। দেখ, আমরা 2 বছর আগেও ফুটবলের একটা প্লেয়ারে চিনতে পারলে আমরা খুশি হয়ে যেতাম। আজকের দিনে কিন্তু আমরা 11টা প্লেয়ারের প্রোফাইল মোটামুটি জানি, আমরা জানি যে ক্লাব ফুটবলে কে কোন ক্লাবে খেলে। সো ওই জায়গা থেকে আমরা আসলে আজকে অডিয়েন্সদেরকে একটা খুবই ডেফিনেটিভ পিকচার দিতে চাই যে না ভাই, আমরা শুধু কথার কথা সাদ, মারমা, সোহেল রানার কথা যদি বলি যে ওদেরকে আমরা আসলে টিমে দেখতে চাচ্ছি না বা তাদের রিপ্লেসমেন্ট এখন খোঁজা উচিত, আমাদের রিপ্লেসমেন্টগুলো আই থিঙ্ক মেনশন করা উচিত। আচ্ছা আমি একটা জিনিস বলি, এখানে অনেকে হয়তো বা একমত হবে না এই বিষয়টা নিয়ে। এই যে নেপালের ম্যাচটা গেল, এখানে আমার মনে হয় গোলকিপার পজিশনে হাভিয়ার ক্যাবরেরার 2টা অপশন ছিল। একটা হচ্ছে মিতুল মার্মা, যেহেতু আগে খারাপ করতেছে, এখন মিতুল মার্মাকে আমি একটা ফ্রেন্ডলি ম্যাচে স্টার্ট দিই, ও যদি ভালো করে কনফিডেন্স বাড়বে, ওর ইন্ডিয়া ম্যাচে ভালো করতে পারবে। আরেকটা ছিল নতুন একজন গোলকিপারকে আমি একটু পরীক্ষা করে দেখি। এখন নতুন গোলকিপার কে হবে? আমাদের স্কোয়াডে, প্রাইমারি স্কোয়াডে আরও 3 জন ছিল, সুজন হোসাইন মোহামেডানে লাস্ট সিজনে প্রিমিয়ার লিগের অন্যতম একজন ভালো গোলকিপার ছিল, এবং মোহামেডান যে লাস্ট সিজনে প্রিমিয়ার লিগ জিতছে ওইখানে সুজন হোসেনের যথেষ্ট পরিমাণ একটা ভূমিকা ছিল। তারপর আপনি যদি শ্রাবণকে দেখেন, এখানে অনেকে হয়তো বা একমত হবে না, আমার মতে শ্রাবণ কনসিস্টেন্সি মেনটেন করতে পারতেছে না। 2 ম্যাচে পারফর্ম করে, 2 ম্যাচে খারাপ করে, এবং এমন খারাপ করে ওইখানে আমরা যে বলবো না ওইটা একটু হয়েছে কোনো রকম ভুল, ওইটাও বলার আমাদের চান্স নাই, আর এমন বাজে ভুল করে। তো এই কারণে আমার কাছে মনে হয় কি, সুজন হোসেনকে যেহেতু নেপাল ম্যাচে স্টার্ট দিছিল ওই যে সেপ্টেম্বরের উইন্ডোতে, ওইখানে কিন্তু সুজন হোসেন ভালো করছিল, এবং বাংলাদেশের যেই স্টার্টিং 11 খেলছিল এদের মধ্যে সুজন হোসেনের পারফরমেন্স অনেক ভালো ছিল ওই নেপাল ম্যাচে সেপ্টেম্বরের উইন্ডোতে। তো যদি এখানে মনে হয়তো মিতুল মার্মাকে দিয়ে এখন একটু হচ্ছে না, বা মিতুল মার্মা একটু অফ ফর্মে গেছে, সেটা হোয়াট এভার যে কোনো রিজনে হতে পারে, বা মানুষের পারফরমেন্সেরও কিছু হিসাব নিকাশ আছে, হয়তো বা একটু ইনফর্মে এখন নাই। তো এই কারণে আমার কাছে মনে হয় কি, যদি হাভিয়ার ক্যাবরেরা মনে করতো যে সুজন হোসেনকে আমি একটু বাজাই দেখি, ও যদি এখানে ক্লিক করে যায়, আমি ওকে ইন্ডিয়া ম্যাচে স্টার্ট দেবো, বা ও কিন্তু আমি ওকে ফিউচারের জন্য ভাবতে পারবো তখন। তো এখন হাভিয়ার ক্যাবরেরা চুজ করছে মিতুলকে, ও সুজনকে চুজ করে নাই, নতুন একজন কিপারকে আমি পরীক্ষা করবো এটা চুজ করে নাই। এখন এখানে আমরা তো কিছু করতে পারবো না। এখন যদি ইন্ডিয়ার ম্যাচে আরেকটা কিপার আনে, তাও তো গালি দিব আমরা না, ওকে তো ইন্ডিয়ার ম্যাচে দিয়ে স্টার্টিং করতে। আপনার এটাই হচ্ছে বিষয়, মানে এটা হচ্ছে বিষয়, ওইটা হচ্ছে একটা বিগ ম্যাচ,
এই পুরা গোলকিপিং সিনারিওটা এটা অনেক 2 বছর ধরে বাংলাদেশ এটা ভজগটো পাকাইছে। কেমনে ভজগটো পাকাইলো 2023 একটু ফেরত যাই, যেটা হাভিয়ার কাবরেরার সবচেয়ে বড় সাফল্য, সাফ চ্যাম্পিয়নশিপ। সেই সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ 14 বছর পর সেমিফাইনালে উঠেছে, বিরাট ব্যাপার বাংলাদেশের পার্সপেক্টিভে ওই সময়। তো ওইখানে আনিসুর রহমান জিকোর একটা ভালো পারফরমেন্স ছিল, তিনি প্রত্যেকটা ম্যাচে এমন কিছু সেভ করেছেন যেটা বাংলাদেশকে জিততে সাহায্য করেছে, বেস্ট গোলকিপারও। এরপরে গিয়ে ওই ঘটনাটা যেটার জন্য তাকে বাদ পড়তে হলো ক্লাব এবং কান্ট্রি থেকে, এরপরে নভেম্বর নাগাদ তখনই শ্রাবণ, যিনি বয়সে তখন আরো তরুণ, এখন নিলে 2 বছর আরো বয়স তার বাড়ছে, ওই সময় তাকে রেগুলার খেলিয়ে দেওয়া হলো। তিনি ওই সময় কনসিস্টেন্টলি ভুল করছেন, খুবই স্বাভাবিক, তরুণ গোলকিপার যারা নামাবে সেই ভুল করবে, এটা পৃথিবীর সব গোলকিপার করে, এটা ডেভিড ডিহিয়াও করছে তার আমলে, এটা হওয়া খুবই স্বাভাবিক। এবং তারপরে ভুল করার পরে আপনি কি করবেন, ওই ভুলটা নিয়ে কাজ করবেন, সেই ভুল নিয়ে কাজ না করে ওই ভুলই রিপিটেডলি তিনিও করছেন, বাংলাদেশের গোলকিপিং পজিশনটা নড়বড়ে হয়েছে। এরপরে আসলেন মিতুল মার্মা, তিনি গিয়ে ওইখানে নাম্বার 1 জায়গাটা নিলেন, কিন্তু গত কয়েকটা ম্যাচে স্পেশালি এই এশিয়ান কাপ কোয়ালিফায়ার্স এর ম্যাচগুলোতে কিছু কিছু ভুল সম্ভবত চোখে লেগে আছে। সেকেন্ড চয়েস গোলকিপার কে হবে আপনার, এইটা ফিক্স ছিল না। 1 বছর আগে কাবরেরাকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনার টিমে আনিসুর রহমান জিকোর স্থানটা কোন জায়গায়, তখন তিনি তাকে স্কোয়াডে রাখতেন, বললো যে তিনি এখন থার্ড চয়েস গোলকিপার, মানে একবার সেকেন্ড চয়েস থেকে থার্ড চয়েস। এই যে জিকোকে আমরা নতুন করে আবার যে পেলাম না, ফিরে পাওয়ার তো অনেক উপায় আছে, পৃথিবীতে বহু ফুটবলার বহু আকাম কুকাম আছে, কিন্তু তাদেরকে আবারও সেখানে ফিরিয়ে আনতে হয়, এই প্রসেসটা প্রপারলি মেইনটেইন হয় না। কিন্তু এইখানে আবার একটু এটা বলা ভালো যে বাংলাদেশের গোলকিপিং কোচ এই মুহূর্তে যিনি আছেন উনি বেশ অভিজ্ঞ ইন আ সেন্স হচ্ছে তিনি জাভি হার্নান্দেজের সঙ্গে কাজ করেছেন, আল সাদে, তো তার ওই রকম এক্সপিরিয়েন্স আছে। তাকে যখন আপনি নিয়ে আসেন তার ডিসিশনের উপর আপনি ভরসা রাখতে পারেন। এই গোলকিপিং সিদ্ধান্তটা আমার মনে হয় দিন শেষে গোলকিপিং কোচের কাছ থেকেই আসার কথা, মানে হাভিয়ার কাবরেরা তার কথা শুনেই তিনি নাম্বার 1 কে হবেন সেইটা আসলে বাছাই, যদি উপর থেকে কোনো প্রেসার টেশন না থাকে। আমি একটু আচ্ছা, তার থেকে ইম্পর্টেন্ট কথা, ওনার কাছে জাবির নাম্বার পাবো, পাওয়া যাবে যদি একটু, আমি পাইনি, আমি পাইলে দিব না, ঠিক আছে। আচ্ছা, একটু এই ইয়াতে জিজ্ঞেস করি যে বাংলাদেশের ফুটবল 2 বছর আগে দেখতেন কিনা আর এখন দেখেন? না এখন দেখি। কেন দেখেন? এখন হচ্ছে অনেক ব্র্যান্ডস আসতেছে, এটা নিয়ে কথা বললে পিছনে তাকালে দেখতে পারবেন, বাট এখন আমার মনে হয় অনেক অ্যাটেনশন আসতেছে। আর আমরা যারা কন্টেন্ট বানাই, আপনারা তো কোর ফুটবল ফ্যান, আপনাদেরকে টাকা না দিলেও দেখবেন, যে আমরা হচ্ছে এমনি ফুটবল দেখতাম, দেখি সিজনাল ফ্যান বলে না, আমরা সিজনাল ফ্যানের পর্যায়েও পড়ি না, ওয়ার্ল্ড কাপ আসলে দেখি। বাট আমার মনে হয় ফুটবল এমন একটা জিনিস যেটা ফ্যামিলির সাথে একসাথে দেখা যায়, টিভি রুমে সবাই বসে। আর ধরেন আমি ক্রিকেট দেখতেছি, মাঝখানে একটা উল্টাপাল্টা অ্যাড আসলো, ওইটার জন্য আব্বুর দিকে তাকায় চেঞ্জ করতে হয়। সো 90 মিনিটস একটা গেম একটা ফ্যামিলি মিলে এনজয় করার জন্য ওই জন্যই মেইনলি। এদিকে কিন্তু বিকাশ খুব ভালো টাকা দিছে একটু ফুটেজ, বিকাশের অ্যাডগুলো কিন্তু স্কিপ করা লাগে না, মানে ফ্যামিলি নিয়ে দেখা যায়। না, আমার মনে হয় যায়, স্কিপ করা যায়, যেগুলাতে আমি থাকি ওগুলা দেখি। পেমেন্ট নিয়ে এটা তো একটা ম্যাসিভ চেঞ্জ, তাই না? যে 2 বছর আগে অনেকেই ফুটবল দেখতেন না, এখন সবাই দেখতেছেন, কারণ বাংলাদেশ ওই রকম খেলতে পারতেছে। জোহান এখানে একটা জিনিস অ্যাড করতে পারবে, জোহান তো ফার্স্টে একটু সেন্টি খায় আর কথাই বলতেছে না, ও যেটা অ্যাড করতে পারবে সেটা হচ্ছে ওর বয়সী যে হয়তো বাংলাদেশের লোকাল ফুটবল আগে অত ফলো করা হইতো না, সে যখন দেখলো যে না হামজা চৌধুরী আসছে, বাংলাদেশে হামজা চৌধুরী খেলবে, এইটা তো মানে এই জেনারেশনের কি অবস্থা? আমি একটু বুড়া তোমার চেয়ে, হ্যাঁ, মানে এইটা একটু জানা দরকার মনে হয়। এই জিনিসের অবস্থা হচ্ছে দে আর রিয়েলি এক্সাইটেড এখন হামজা যখন আসছে, আর হামজার মতো আমরা খেলবো, এখন ওয়ার্ল্ড ক্লাস একটা লেভেলে আমরা রিচ করতেছি হয়তো বাংলাদেশ ফুটবল, আর আমরা আসলে উই ক্যান অ্যাকচুয়ালি গো টু দ্য নেক্সট লেভেল। ফর এক্সাম্পল, আগে হয়তো বাংলাদেশ ফুটবল নিয়ে মানুষ এত এক্সাইটেড ছিল না, কারণ হচ্ছে ওটা কোনো গ্লোবাল কোনো স্টার এখানে দেখতো না, হয়তো এইভাবে আমিও ফলো করতাম না, আমার আমার জেনারেশন অনেকজন এভাবে ফলো করতো না। বাট নাও দ্যাট হামজা ইজ দেয়ার, শামিদ শোম ইজ দেয়ার, ইভেন দো শামিদ শোম খেলা আমি কানাডায় গিয়ে ওগুলো দেখছি, তো দেখার পর ওটা তখন আমার সাথে এখন আরো বাঙালি ফ্যান্সরা ছিল, ওরা বলতেছিল তখন যে এরকম একটা প্লেয়ার কেন আমাদের বাংলাদেশ টিমে নাই। তো আজকে যখন ওইরকম প্লেয়ার আস্তে আস্তে আমরা প্রডিউস না আমরা আসতেছে আমার বাংলাদেশ সেখানে খেলতে, হ্যাঁ ভাই রাইট পাসপোর্ট, তো এখন ওরা আরো অনেক এক্সাইটেড টু ওয়াচ বাংলাদেশ প্লে। তো ওটার জন্য আমি মনে করি এখন আগে না যতটুকু বাংলাদেশের ছোট ইয়াং ফ্যান্সরা ছিল, যতটুকু ইন্টারেস্ট ছিল বাংলাদেশ ফুটবল নিয়ে, তার থেকে এখন আরো অনেক 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 ইন্টারেস্টেড টু ওয়াচ বাংলাদেশ প্লে। এখন তাই জন্য আমরা সবাই মিলে একসাথে গিয়ে স্টেডিয়ামে খেলা দেখি। আমি একটু জোহানকে একটা কোয়েশ্চেন করতে চাই, যে আমাদের সবার এক্সাইটমেন্ট ফেরত আসছে, এটা সত্য। আমরা মনে হয় আমিও আগে যত না দেখতাম এখন আরো বেশি দেখি, বাট যদি বাংলাদেশ রেজাল্ট বের না করতে পারে,
কিছু আপকামিং ম্যাচেসে, তাইলে কি এক্সাইটমেন্টটা এরকমই থাকবে? মানে কতদিন এই হামজা চৌধুরী, সমিত সোম আমাদেরকে রিপ্রেজেন্ট করে এই ওয়াও ফ্যাক্টরটা আমাদের থাকবে, এবং এই কারণে জাস্ট আমরা হাউ লং ডাজ দিস রান লাস্ট, তাই না? এটা মনে আমি সবসময় এটা নিয়ে অনেকটুকু ফেয়ারফুল যে কতটুকু আমাদের এই রানটা লাস্ট করতেছে, কারণ আমি জানি যে বাংলাদেশ ফুটবল আর অন্য অনেক কিছু নিয়ে একটা হাইপ ক্রিয়েট হয়, বাট ইট ডাজন্ট লাস্ট দ্যাট লং। কিন্তু এই হামজা, এই শামিত সোম, এখন আমি মনে করি যেহেতু ওরা আসতেছে, ইন ফিউচার আরো অনেক বেটার প্লেয়ার্স আসবে, আর তাদের পাশাপাশি যারা এক্সিস্টেন্স প্লেয়ার আছে, they would also want to push their levels too. আচ্ছা ওয়েট, সবাইকে এখন আমি একটু থামাই। একটা খুবই ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে আপনাদের জন্য। বাংলাদেশ ইন্ডিয়া ম্যাচ আমরা সবাই দেখেছি, রাইট? এবং টিকিট অনেক হার্ড টু গেট, বাট বিকাশ আপনাদেরকে একটা অ্যামেজিং অপরচুনিটি দিচ্ছে। বাংলাদেশ ইন্ডিয়া ম্যাচ তো দেখবেন, বাট একই সাথে ম্যাচটা আপনারা আমাদের সাথে বসে দেখতে পারেন। রিফাত বাইরে নিয়ে হবে না, কজ উনি কমেন্ট্রিতে থাকবে, বাট ওনার সাথে আপনারা মাঠে দেখা করতে পারবেন। সো যেটা করা লাগবে খুব সিম্পলি, আপনাদের ফেভারিট যে ক্রিয়েটাররা আছে, যার সাথে বসে আপনি খেলাটা দেখতে চান, তাকে ট্যাগ করবেন, কেন তার সাথে বসে খেলাটা দেখতে চান সেটা মেনশন করবেন, অ্যান্ড সেখান থেকে নিয়ন ভাই, ইমরোজ, বাতেন, আমিন ভাই, জোয়ান, আমি এবং রিফাত ভাই, আমরা 2 জনকে সিলেক্ট, সেই 2 জন আমরা একসাথে বাংলাদেশ ইন্ডিয়া ম্যাচ দেখবো স্ট্যান্ডে বসে। যাক, অ্যামেজিং। আমিন প্রথমবারের মতো পজিটিভ কমেন্ট। ইয়েস, আমাকে নিয়ে কমেন্ট করেন, তাহলে চান্সেস হাই, বিকজ কমেন্ট কমাল। সো গাইস, কান্ট ওয়েট টু সি ইউ। আমি নিয়ন ভাই আর রিফাত ভাইকে একটা কোয়েশ্চেন করতে চাই। আমরা একটু গোলকিপিং আবার ফেরত আসি। কেন ফেরত আসতে চাই? যে ধরেন একটা যেটা আপনি খুব ইম্পর্টেন্ট কথা বলছেন ভাই, যে 5 বছর আগে স্ট্যামিনা নিয়ে হয়তো আমরা আলাপ দিতে পারতাম, রাইট? আজকের দিনে এসে ওই বেসিক মিনিমাম লেভেলটা আমরা মিট করতে পারতেছি। গোলকিপিং পজিশনটা আমার কাছে মনে হয় যে একটু ডিফারেন্ট। কেন? যে নিয়ন ভাই, আপনার সাথে আমার রিয়াল মাদ্রিদ খেলা দেখা প্রথম, আমরা চোখের সামনে একসাথে দেখছি। সো আমার সাথে আপনি অ্যাগ্রি করবেন যে তিবাত কোর্তুয়া, এই লোকটাকে দেখে মানুষ মনে হয় না, এবং ও লিটারালি ওর মাথা মনে হয় যে বারে লাগছে, এবং এত বড় একটা মানুষ এত কুইক মুভ করাটা, ফিজিক্সের ল মেনটেন করাটা। সো গোলকিপিং পজিশনটাতে আমাদের যে ফিজিক্যাল স্ট্রাকচার, আমাদের যে গঠন, আমাদের যে গড়ন, সেই জায়গা থেকে কি আমরা এই গোলকিপিং এর ঝামেলাটা সবসময় ফেস করেই যাব? মানে ইজ ইট আ বায়োলজিক্যাল থিং, না এটার কোনো সলিউশন আসবে? ওই যে হামজাকে খেলাই দিলে এমন ওইটাই তো বাকি আছে। এখন ওই যে ধরেন এইটা এমন একজনকে জিজ্ঞেস করছেন, হাইটে তো মাশাআল্লাহ, ঠিক আছে? তো ওই হিসাবে যদি করি, গোলকিপিং জায়গাটা আমরা বরাবরই ধরে নিই যে একটু হাইট টাইট না থাকলে আবার কিসের গোলকিপার হয়েছে। আবার আজকালকার দিনে একটু জিনিসটা পরিবর্তন হয়েছে, কারণ বাংলাদেশ পায়ে খেলতে চায়। মানে বাংলাদেশ টিমে এখন এমন কোন গোলকিপার আপনি আসলে রাখতে পারবেন না যিনি পায়ে স্বচ্ছন্দ বোধ করছেন না। তো ওই রকম একজন লাগবে যে পায়ে আসলে পাসিংটাও হচ্ছে ভালো করে, কারণ খেলাটাই শুরু করতেছে ওই জায়গা থেকে, যতই আমরা ব্যাক পাস ক্লিয়ার যাই করি, কিন্তু স্টার্ট তো করতেছি, নিয়ত আমাদের সহি, পারি না পরে গিয়ে, সেটা আলাদা হিসাব, ঠিক আছে? কিন্তু ভাই এখানে একটা কোয়েশ্চেন আমার করতেই হবে, যে একটা গোলকিপার, ওর আসলে প্রাইমারি কাজ কি? ওর প্রাইমারি কাজ গোল ঠেকানো। সো ওই জায়গা থেকে ভাই আপনি আসলে প্রায়োরিটি কোনটাকে দিবেন? ধরেন আমি বাতেনরে ফায়ার করে এখন আপনারে কোচ বানাই দিছি, সো আপনি এখন কোনটাকে? আমি কি অ্যাসিস্ট্যান্ট কোচ এখনো আছি? হ্যাঁ। আচ্ছা, এইখানে আমার প্রায়োরিটি হবে হচ্ছে ওইখানে গিয়ে গোল ঠেকানো। বাংলাদেশের কনটেক্সটে আপনি যদি চিন্তা করেন, এত ভাই বার্সেলোনা স্টাইল আমার খেলার দরকার নাই তো, ঠিক আছে? মানে আমি দেখতেছি যে ওরা প্রেস করে ফাটায় ফেলতেছে এই দিক দিয়ে, আর আমি নিচে হাঁটু কাঁপাকাঁপি অবস্থাটা পাস দিব কি দিব না। আমার যদি ওই ক্যালিবার নাই থাকে, তো আমি ওই স্টাইলে খেলতে যাব কেন? মাঝে মধ্যে আপনার কাছে মনে হবে যে এখন বেটা লং বলে গেলেও তো হয়, এখন সরাসরি কিক করি আমরা, বলটা দূরে পাঠায় না, কারণ ওই যে একটা এইটা সবার মধ্যেই কম বেশি আছে, সব কোচের ভেতরে, যে তিনি যে স্টাইলটা ফলো করতে চান সেটা তিনি যে কোনো মূল্যে ওইখানে অনুসরণ করে যাবেন। এইটা বাংলাদেশের মধ্যেও আছে আর কি। কিন্তু ভাই, আপনি কোচ হইলে আপনার যদি কোনো প্লেয়ার আপনাকে নিয়ে খারাপ কিছু বলে, আপনি কি ওকে টিমে খেলাবেন? খেলাবেন না। তাইলে এখন যেটা হচ্ছে ওইটাতে আপনার সমস্যা কেন? আপনিও নিজেও খেলাইতেন না একটা স্পেসিফিক প্লেয়ারকে, এখন যখন আমাদের কারেন্ট কোচ কোন স্পেসিফিক প্লেয়ারকে খেলাচ্ছে না, আপনি ওইটাকে খারাপ বলছেন। আমি টানছি না। এটা হচ্ছে যে আমার কাছে মনে হয় স্পোর্টসে আসলে দিন শেষে রেজাল্ট ইজ এভরিথিং। যদি এমন হইতো যে কোচ নিজের ডিসিশনে অ্যাডামেন্ট, কোচ বলতেছে বাংলাদেশ টিমে টার্গেট ম্যান থাকবে না, আমি স্ট্রাইকার ছাড়া খেলবো, মানে খেলবোই, এবং বাংলাদেশে একের পর এক ম্যাচ জিততেছে, তাহলে তো আমাদের কোনো সমস্যা ছিল না। এটা খুবই মানে স্পোর্টসের ব্যাপারটাই এটা, যে এত আলোচনা তখনই হয় যখন তুমি রেজাল্টটা বের করতে পারতেছো না। কোচ ওই জায়গায় থাকুক না যে সে নিজের ফিলসফির বাইরে যায় খেলাবেই না, আমাদের কোনো সমস্যা নেই। সো
রিফাত ভাই যেটা বলতেছিল যে আমাদের যদি ওই ক্যাপাবিলিটি না থাকে, আমরা দেখতেছি আমাদের গোলকিপার বল রিসিভ করতেছে, তারপর 5 সেকেন্ড চিন্তা করতেছে যে কোন দিকে পাসটা দিব, এইটার মাধ্যমে টিমে আরো প্রেসার ক্রিয়েট হইতেছে, গোলকিপারের উপরে আরো প্রেসার ক্রিয়েট করতেছে অপোজিশনের প্লেয়ারে, এবং তারপর সে একটা ভুল পাস দিতেছে, এবং ওই ট্রানজিশন থেকে আমরা গোলও কনসিড করতেছি। এবং So- হামজাকে কিন্তু ওই কারণে নিচে নামে আসতে হয়, রাইট, কারণ হামজা যখন থাকে তখন ওই গোলকিপারের জানে পানি আসে যে ঠিক আছে এখন হামজাকে দিলে হামজা ভাই দেখে নিবে, সমস্যা নাই, আর পাসটা এই দিয়ে দিবে। কারণে হামজাকে আমরা সামনে পাই না। আমরা Right. যদি ইনিশিয়ালি নিচের কাজটাও ঠিকঠাক করতে পারতাম তাহলে হামজাকে আমরা উপরে পুশ করতে পারতাম, কিন্তু সেটা তো পারতেছি না। আচ্ছা রিফাত ভাই, মনে হয় না যে বেশি রিল্যাক্স হয়ে যায় তখন? কারা? হামজা ভাই যখন নিচে চলে আসে আমাদের গোলকিপার বেশি আমি বেশি আপনাকে রিল্যাক্স হয়ে যায়। দিয়ে দিলাম আল্লাহর নামে। আমার মনে হয় এটা স্কিলের ইস্যু না, আমার মনে হয় যথেষ্ট স্কিল আমাদের প্লেয়ার। আমার মনে হয় এটা স্টার স্ট্রাক হয়ে যায় যে একটা সুপারস্টার প্রিমিয়ার লিগ থেকে আসছে, যাকে আপনি প্রথমবার খেলতেছেন, ওর সাথে কয়টা ম্যাচ খেলছে হামজা, 10টা ম্যাচও তো খেলে নাই, আসছে আপনি ওর সাথে কিপ আপ করতে হবে, এটাতেই তো আপনি প্যানিকে, আপনি অপোজিশনের প্রেসার বাদ দেন। তার সাথে সাথে অন্যান্য প্লেয়ারের বিকাশ হতে হবে তো, বুঝলেন? তবে আমিন ভাই এখানে আমি আপনার তোমাকে আগামী 5টা জায়গায় তুমি আছো। তোর সাথে বিকাশের কোনো পার্সোনাল ডিল হইছে? সবার আগে পেমেন্ট, তবে আমিন ভাই এখানে আমি আপনার সাথে ডিসএগ্রি করতেছি, সরি। কারণ আমার কাছে মনে হয় যে আপনি যদি ছোটবেলায় ডেফিনেটলি ক্রিকেট ফুটবল তো খেলছেন, যখন আপনি খেলার মধ্যে, তখন আপনি হামজা না, তখন আপনি রোনালদো, ওই জিনিসটা খুব বেশি একটা কাজ করে না, যার ফলশ্রুতিতে আমরা দেখি যে ছোটখাটো প্লেয়াররা যে রোনালদোরে ধাক্কা মারতেছে, ছোটখাটো প্লেয়াররা যে মেসির সাথে চিল্লাচিল্লি করতেছে। তো ধরেন আমার যেটা মনে হয় যে কম্পিটিটিভলি আসলে যখন খেলা হয়, প্লেয়াররা আসলে ওই জিনিসটা ওইরকম ভাবে চিন্তা করেন এটা হামজা ভাই, মানে একটা ট্যাকেল যদি করা লাগে আমি হামজারে করবো, আমার যদি দুটো চটকানা মারা লাগে আমি মারবো না, আমি বলতেছি ওই অ্যাঙ্গেলে ভাই ট্যাকল করা এক জিনিস, আবার হ্যাঁ। একসাথে খেলা আরেক জিনিস, হ্যাঁ তাই হ্যাঁ না? হ্যাঁ হ্যাঁ ওইটাই বলতেছি। প্লাস ধরেন আপনি আমার সাথে যখন ধরেন আমি আর হামজা খেলতেছি এখন, হামজা ভাই হ্যাঁ যে কোনো একটা জায়গায় ধরেন, না না না, আমিন ভাই হচ্ছে সেই প্লেয়ার যারা রিফাত ভাই ইয়ে করবে, দল থেকে বাইরে করে দিবে। ধরেন আমি তো ওনাকে নর্মালি পাস, ধরেন ওকে এখন ফ্রি স্টাইল করতে বললে হামজার সামনে ও পারবে না। পারবো, আমি পারবো এটা। আমি ওই অ্যাঙ্গেল থেকে বলতেছি, বাট হ্যাঁ ইউ আর রাইট, হ্যাঁ রিফাত ভাই বলছে যেখানে ছিলেন আর কি, যে আমার কথা এইটা যে আপনার হামজা চৌধুরী আসছে, এসে এরা প্রথমবার ফ্যাল করে তাকায় থাকলেন যে আরে হামজা, ঠিক আছে, দ্বিতীয়বার তাকায় থাকলেন, ঠিক আছে, 3বারের বার তো মানুষ নতুন বৌদ্ধি করে আমরা তাকায় না, তাই না? আপনি আর কতবার তাকাবেন? নতুন এখন তো এবং আরো বড় অ্যাডভান্টেজ হচ্ছে হামজা চৌধুরী এত ভালো মানুষ, মানে মানুষ হিসেবে আমার মনে হয় বাংলাদেশের সবচেয়ে ভদ্রলোক হচ্ছেন হামজা চৌধুরী এই মুহূর্তে। হামজা চৌধুরী নিজে এসে বাকিদের সঙ্গে মেশেন, তিনি একদিন যদি জোহানের সাথে বেশি মেশেন, পরের দিন গিয়ে আজিম ভাইয়ের সাথে আরেকটু মিশে ব্যাপারটা হালকা করে দেন, যাতে কারো ভেতরে কোনো রকম কোনো তারতম্য না থাকে। তো এইরকম একটা ক্যারেক্টারকে যদি আপনার মানে ভয় পাইতে হয় বা এইরকম আনইজিনেস থাকে যে দিব কি দিব না, করব কি করব না, তাহলে বিরাট সমস্যা। হামজাই পুরো প্রসেসটা সহজ করে দিয়েছেন, কারণ হামজা ক্যারেক্টারটাই ওইরকম। আচ্ছা ভাই, ট্যাকটিক্যাল আলাপের বাইরে আমি জাস্ট একটা জিনিস জানতে চাই। ট্যাকটিক্যাল না করলে তো রাখছি না 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 না, করবো না, একটু মানে আমি বলতে চাইতেছি যে রিফাত ভাই অনেক আগে থেকে বাংলাদেশ ফুটবল নিয়ে কাজ করতেছে, যখন আমরা দেখতামই না, আমরা তো সিনেরই বাইরে। না না মানে ওইটা না, মানে উনি হচ্ছে অনেক আগে থেকে দেখতেছে। কেমন লাগে এখন যে বাংলাদেশের, মানে যখন আমি যদি আমার পার্সোনাল ইয়ে বলি, আমি যখন বাংলাদেশ ফুটবল নিয়ে ভিডিও বানাইতাম 200 থেকে 300 ভিউজ, এর বাইরে আর যেত অন্যান্য ভিডিও 5000 7000, তখন মনে মনে কি চিন্তা করতেছেন? না 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 না, আমরা হচ্ছে ধরেন আমার লেভেলের কথা বলতেছি, আমার কাছে 5000 ভিউজ আমার জন্য অনেক বিষয়। তখন ভিডিও বানাতাম 200 300, ডিমোটিভেট হইতাম, বাট বানাইতাম। বাট এখন আমি যদি বাংলাদেশ নিয়ে দুইটা ওয়ার্ডও বলি, আমার সেটা লাখ ক্রস করতেছে, মিলিয়ন ক্রস করতেছে। ফ্লেক্স করে দিল হালকা করে। আবার যে আমরাও কিন্তু বিকাশিত হচ্ছি। এখন ফুটবলের বিকাশটা আপনার কাছে কেমন লাগতেছে? আমি একটু রিফাত ভাই বলার আগে একটু অ্যাড করি। রিফাত ভাই নিজেই কোন একটা ইন্টারভিউতে বলতেছিলেন যে বাংলাদেশের ফুটবল নিয়ে এত কথা হইতেছে যে থার্ড চয়েস কিপার সম্পর্কে এখন আমরা জানি, এবং তাকে গালিও দেই সেইটা হাউ ডাজ ইট ফিল? খুবই ভালো ফিলিং আলহামদুলিল্লাহ, কিন্তু এইটা যাতে তাড়াতাড়ি হবে এইটা ভাবি নাই। কিন্তু এই ভাবনার মধ্যে আবার সংখ্যাটা জাগে এই কারণে যে আমি তো দেখতেছি যে প্রপারলি আমরা কাজ করতে পারতেছি না। এটা যে আমরা কত বড় জিনিস পাইছি এটা আমরা কখন বুঝবো? আমরা কি এটা হারাইলে বুঝবো নাকি এটা চলে গেলে বুঝবো? এইটা নিয়ে আমি সবসময় দুশ্চিন্তায় থাকি। এইটা যে হওয়ার কথা, আমার তো মনে হয় বাংলাদেশের মানুষ ফুটবলে ফেরত আসছে, এটা আসারই কথা ছিল। মানে আরেকটা খেলা একটু খেলান। আমি এটা তুমি জিজ্ঞেস করছো না যে কয় বছর লাগবে বা কয় বছর থাকবে, কয়দিন পর শেষ হয়ে যাবে, আপনারা জিজ্ঞেস করছেন না? আমার কাছে একটা নাম্বার আছে, 10 বছর।
10 বছর পরে এক্সাইটমেন্ট থাকবে না। এক্সাইটমেন্ট থাকবে না। থাকবে না কেন বলি, আমরা এক্স্যাক্টলি ক্রিকেট যেভাবে খেলছি এক্স্যাক্টলি সেম পথে, কথা সত্যি। সেম খুবই- পথে। খুবই 2015-তে আমরা কি বলতাম, বাংলাদেশ 1 আওয়ার হার্টস, মন জিতছে। আমরা এখন ওই স্টেজে আছি। আস্তে 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 এখন আমাদের মনও জিততেছে না। আমাদের ইগো বেড়ে যাবে। আমরা মনে করব যে আমরা তো আইসিসি ট্রফি জিতবো, এটা মনে করছি। এরপর আমরা এখন কোন নাম্বারে চলে আসছি, আমাদের প্লেয়ার কেউ ফর্মে থাকে না। ফুটবলে এখন আমাদের ওই মায়াটা আছে। আমরা কিন্তু সেদিন নেপালের সাথে ড্র করছি, আমরা কিন্তু গালি দিনে অনেক আফসোস করছি না, আমি দিছি গালির লেভেলে এখনো যাই নাই ভাই, এখনো না। ঠিক আছে নতুন টিম, বাট এই নতুন টিমের এক্সকিউজ আপনি কয়দিন দিবেন? সো যখন রিয়ালিটি হচ্ছে আমরা ইমোশনাল জাতি, আমরা অল্পতে খুশি হয়ে যাই। আমাদের 4টা ওই পেশেন্সটা অলরেডি অনেক থিন হয়ে গেছে হ্যাঁ, ভাই, হ্যাঁ, অনেক থিন হয়ে True, গেছে। true. মানে এখন যেটা নিয়ন ভাই বললো, থার্ড চয়েস গোলকিপার নিয়ে আমরা কথা বলতেছি। আমাদের ক্লাবের, মানে আমরা যেসব ক্লাব সাপোর্ট করি, এদের থার্ড চয়েস গোলকিপারের নাম আমরা জানি না, বাংলাদেশেরটা জানি। ইটস ক্রেজি টু থিঙ্ক অ্যাবাউট। মানে অ্যান্ড পেশেন্সটা থিন হয়ে যাওয়ার আগে আমার মনে হয় যেটা রিফাত ভাই বললো, যে ধরেন যেটা আমি বলি সবাইকে, যে হামজা, শামিত, ওরাও তো 18 ইয়ার 19 ইয়ার্স ওল্ড না, ওদের ক্যারিয়ারও আর ম্যাক্সিমাম 5-6 বছর এট দ্য টপ লেভেল আর কি। তো এরপরে যদি আমার লিগ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ না হয়, এরপরে যদি আমি লোকালি হামজা, শামিত প্রডিউস না করতে পারি, 10 বছর বেশি বলছেন, আমি বলবো যে এর থেকে আরো কমই হয়তো আমরা। আচ্ছা, এইখানে দুইটা ব্যাপার একটু যদি টাইম Sure. পাই তাহলে বলা যায়। সেটা হচ্ছে হামজাকে একটু এইভাবে যদি মেলাইতে পারি আমরা লিওনেল মেসির সঙ্গে, মানে আমি জানি এটা মেলানোর কথা না, আমি কিন্তু আউট না না, বাংলাদেশের মানুষ এটা accept করে। আচ্ছা, মেসি যখন আর্জেন্টিনায় খেলা শুরু করছেন, মেসির কাছে আর্জেন্টিনার লোকে চাইছে একটা ওয়ার্ল্ড কাপ, একটা কোপা আমেরিকা। আর্জেন্টিনা জিতে না কিছুই জিতে না। দিনকে দিন বার্ডেন বাড়ছে মেসির উপরে, তাই না? দিনকে দিন বাড়ছে, এবং তারপরে ফাইনালি গিয়ে তিনি একটা সময় কিছু একটা পাইছেন। হামজা এমন একটা সময় আসছেন যখন তার ক্যারিয়ারের একদম পিক, মানে বয়সের হিসাব করলে এশিয়ান কনটেক্সটে তিনি 37-38 পর্যন্ত ইজিলি সার্ভ করে যেতে ইন্টারন্যাশনাল পারেন। সার্কিটে হ্যাঁ, ডেফিনেটলি কোনো প্রবলেম তো মানে ওই গোলটা দেখলে ওভারহেড থেকে গোল ঠিক আছে, কি করতে পারে না পারে। ওই 10 বছর আপনার কাছে আছে, 10 বছর আপনি আস্তে আস্তে করে বাংলাদেশের ফুটবলটাকে ডেভেলপ করতে পারবেন। এই 10টা বছর আপনার কাছে আছে। আর ওই হামজার যে বার্ডেনটা আসতে থাকবে একটার পর একটা, ওইটার সপক্ষেও আপনি যুক্তি দেখাইতে পারবেন যে না ঠিক আছে আস্তে আস্তে একটা দিকে যাচ্ছি। কিন্তু সমস্যার কারণটা ওই জায়গায় যে ওই 10 বছরে হামজা না হোক একটা অর্ধেক হামজা যদি বাইর না করা যায় বাংলাদেশ থেকে, আর যদি আমাদের এই মেন্টালিটি এইরকমই থেকে যায়, তখন হচ্ছে মুশকিলের ব্যাপারটা। ধরেন এই যে বাংলাদেশের ক্রিকেট নিয়ে যখন কথা বলতো, আমরা 5 জনকে এত বেশি হাইলাইট করছি, নিচে কি আছে আমরা জানিই না। মানে কারো কোনো যখন ওই 5 জন চলে গেছেন, তখন আমরা চিন্তা করছি কে কি আছে, এখন কি হবে। আমি অনেককে চিনিও না এখন আসলে, সত্যি কথা বলতে। এই রকম একটা পরিস্থিতিতে আবারও পড়তে হইতে পারে যদি আমরা প্রপারলি এখনই সামনের দিকে না তাকাই। সামনের দিকে কি করে তাকাইতে হবে, এটা আবার ইন্ডিয়া দেখাই দিচ্ছে। ইন্ডিয়ার এইবারকার স্কোয়াড বাংলাদেশের সঙ্গে যা দিছে, এইটা পুরাপুরি ফরওয়ার্ড লুকিং, এটা পুরাপুরি ভবিষ্যতের জন্য। আমরা এখনো ভাবতেছি যে হামজা আসছে, তাকে দিয়ে আমরা যা পারি তাই করে নেই, কিন্তু আমরা সামনে আসলে তাকাচ্ছি না কেউ। সো এখান থেকে বাতেন আমি তোকে একটা ডিফারেন্ট অ্যাঙ্গেলে একটু জিজ্ঞেস করতে চাই, যে আমাদের এজ লেভেলে আমরা কিছু প্রসপেক্টের নাম শুনি, যেমন আমরা লাস্ট আন্ডার-19 সাফে হচ্ছে ব্রিলিয়ান্ট 2টা প্লেয়ার পাইছি, দেখছি অ্যাটলিস্ট, এবং ওদের খেলা আমার কাছে মনে হয়েছে যে ওদেরকে যদি এখন আমরা আস্তে আস্তে একটু, মানে ন্যাশনাল টিম আমি খেলাইতে বলতেছি না অবভিয়াসলি, বাট যদি গা ঘেঁষানো যায়, অ্যাটলিস্ট ওরা একটু দেখলো, এক্সপোজারটা পাইলো, এইটাতে মানে তোর কি মনে হয়, ডু দে অ্যাকচুয়ালি হ্যাভ দ্যাট কাইন্ড অফ প্রমিস? আপনি একেবারে কারেক্ট কথাটা বলছেন ভাই। গত বছর আন্ডার-20 আমাদের 2 জন প্লেয়ার খুবই ভালো করছিল। নেপালের একজন ইউটিউবারের সাথে আমার কথা হয়েছিল, উনি বলতেছে ওই যে ওই প্লেয়ার ভালো করছিল, আমি বলছিলাম মিরাজুল, হ্যাঁ মিরাজুল, ওই প্লেয়ারটা কই এখন? আমি বললাম ন্যাশনাল টিমে আসলো, 1-2টা চান্স পাইলো, ওই রকম ক্লিক করতে পারে নাই, এখন ন্যাশনাল টিম থেকে বাদ, আবাহনীতে প্রায় বেঞ্চে বসে থাকে। তারপর ওই আরেকজন আছে, ওর সাথে কম্বিনেশনে ছিল যে, আমি বললাম রাহুলও বসুন্ধরায় ম্যাচ টাইম পাই নাই, বেঞ্চে ছিল। তারপর বাংলাদেশের চান্স পাইলো ন্যাশনাল টিমে, ওইখানেও মোটামুটি ওই রকম ম্যাচ টাইম পাই নাই, প্লাস ওইখানে যতটুকু ম্যাচ টাইম পাইছে ওইগুলোও এত কিছু করতে পারে নাই। তো যার কারণে কিন্তু ওইখান থেকেও বাদ। এখন এই বছর পুলিশ সেফটিতে গেল, তো ওইখানে আশা করি ম্যাচ টাইম পাবে। তো আপনি যে জিনিসটা বলছেন, আপাতত হচ্ছে ন্যাশনাল টিমের হাওয়া বাতাস খাওয়া, যখন একটু পরিপক্ক হবে তখন ন্যাশনাল টিমের চান্স দিক। তো এবছর কিন্তু আন্ডার-19 2 জন প্লেয়ারের কথা অনেক বেশি বলতেছে মানুষজন, বা আমিও নিজেও দেখছি, খুবই ভালো লাগছে আমার। একটা হচ্ছে এই যে নাজমুল হুদা ফয়সাল, উনি ক্যাপ্টেন ছিল। আরেকটা হচ্ছে মোরসার আলী বর্তমানে আমাদের ক্যাম্পে আছে। তবে মোরসার আলীকে কিন্তু নেপাল ম্যাচে চান্স দেয় নাই, আমার মতে ভালোই করছে। মানে এখনই যদি এরকম দেয়, যদি খারাপ করে, তখন হয়তো বা কনফিডেন্সটা
লস হয়ে যাবে গা, তখন ওইটা আলাদা বিষয়। তো ওই কারণে আমার কাছে মনে হয় হাওয়া বাতাস খাওয়াচ্ছে, ভালো করতেছে। আস্তে আস্তে যখন আর একটু পরিপক্ক হবে তখন টিমে চান্স দেওয়া যায়। তবে আমি এতটুকু বলতে পারি, মোর্শেদ আলী আন্ডার-19 অনেক কিছু করছে, আর তার সাথে নাজমুল হুদা ফয়সালও অনেক কিছু করছে, এবং দুইজনের যে কেমিস্ট্রিটা ছিল রাইট সাইডে ওইটা খুবই ভালো ছিল, খুবই ভালো ছিল। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে, এটা বাইরের অডিয়েন্স পিওভি থেকে। আপনারা সবাই অনেক সেফ খেলেন, হ্যাঁ, আপনারা যখন মতামত দেন, আমি জানি না ভিডিওতে যারা দেখছে, কোচ নিয়ে আমরা একটু কথা বলি, ঠিক আছে? কোচের, সবাই তো জিজ্ঞেস করছে কোচ হলে কি অবস্থা। আমাকে বলেন কোচের পার্সপেক্টিভ থেকে কোচ কি ভুল করতেছে, দেখি আপনাদের সাহস থাকলে বলেন তো। আমার কাছে মনে হয় এভরিথিং। মানে বাংলাদেশের যদি একটা সিঙ্গুলার রিজন থাকে যে কেন বাংলাদেশ অলরেডি 2 ম্যাচের আগেই আমরা বাদ পড়ে গেছি পুরো ইকুয়েশন থেকে, 2 ম্যাচ বা 3 ম্যাচের আগেই আমরা ইকুয়েশন থেকে বাদ পড়ে গেছি, এটা রিজন কোচ। কারণ ইন্ডিয়ার এগেইনস্টে যখন পুরা মোমেন্টাম, ফার্স্ট ম্যাচ অ্যাওয়ে ম্যাচে বাংলাদেশের যখন পুরা মোমেন্টাম আমাদের পক্ষে ছিল, আমরা বুঝতেছি যে বাংলাদেশ একের পর এক চান্স মিস করতেছে এবং কোনো একজন ফরওয়ার্ড বা স্ট্রাইকারকে নামানো উচিত, তখন কোচ সেফ খেলছে। তখন কোচ ভাবছে যে না, অ্যাওয়ে থেকে সে একটা ড্র নিয়ে ফেরত আসতে চায়, এই জন্য সে মিডফিল্ডার নামাইছে ওই মোমেন্টে। বাট ও যদি ওটা না করতো, তুমি বলতা না যে এই রিস্কটা কেন নিছে? খেলা একটা ম্যাচ শেষে ধোনি একটা কথা বলছিল, মানে ওকে কমেন্টেটর জিজ্ঞেস করছে যে আচ্ছা তো আপনি সেই ডিসিশন নিছেন, বলছে দেখেন আমি সেই ডিসিশন, আমি রিস্ক নিছি, পক্ষে গেছে দেখে আপনি বলতেছেন সেই ডিসিশন, যদি বিপক্ষে যাইতো তাহলে আপনি বলতেন যে ভাই এটা কি ডিসিশন নিছেন। তো কথাটা এইরকমই, আপনার তো যখন আমরা বুঝতেছি মানে আচ্ছা কোন সময় একটা হচ্ছে যে পুরা সিচুয়েশন হস্টাইল, বাংলাদেশকে ইন্ডিয়া ডমিনেট করতেছে, তখন আমরা সেফ প্লে করতে পারি যে ওকে অ্যাওয়ে গ্রাউন্ড থেকে আমরা 1 পয়েন্ট নিয়ে ফেরত চলে আসি, আমরা হোম ম্যাচে দেখে নিব একটা। কিন্তু যেই ম্যাচ বাংলাদেশ ডমিনেট করতেছে এবং বাংলাদেশ কেবলমাত্র স্কোর করা ছাড়া বাকি সব কিছু করতেছে, আমরা বুঝতেছি যে হামজা চৌধুরীকে দেখেই ইন্ডিয়ার প্লেয়াররা নাই ওই জায়গায়, ওই জায়গায় ওদের ওই জায়গায় যেই মানে সাইকোলজিক্যাল যে ব্যাটেল ওইটাই তারা হাইরে গেছে। কিভাবে হামজা চৌধুরী দৌড়ায় যায় একটা ট্যাকেল দিয়ে, বুঝে যেতেছে লেভেলই অন্য রকমের। সেই জায়গায় কেন একটা ড্রয়ের জন্য আমরা খেলবো, কেন তখন আমরা মিডফিল্ডার না হবো? বাংলাদেশ সিঙ্গাপুরের সাথে খেললো, বাংলাদেশ হচ্ছে লাস্টে 4-3 আমরা হেরে গেলাম, কিন্তু তারপর আবার এটা হংকং এর সাথে ম্যাচ, বাংলাদেশ 4-3 হারলো। তারপর হংকংয়ে যা যখন আমরা খেললাম তখন আমরা আবার হচ্ছে 3 ম্যান ব্যাকে খেললাম, আমরা জায়ান যে হচ্ছে লেফট ব্যাকে ভালো খেললো তাকে আমরা লেফট উইং ব্যাক পজিশনে খেলাইলাম, আমরা হামজা চৌধুরীকে আরেকটু সামনে খেলাইতে গেলাম এবং হামজা চৌধুরীকে পুরো আইসোলেট করে ফেললো হংকং, কারণ বাংলাদেশের খেলা যেহেতু তাকে সেন্টার করেই ঘুরে, হামজা চৌধুরীকে মার্ক করে ফেলছে এবং আমরা হচ্ছে সামনে আর বল প্রগ্রেস করতে পারতেছিলাম না। সো সব জায়গায় আমার কাছে মনে হয় এত আমরা গোল করতে পারতেছি না, তারপর একজন টার্গেট ম্যান না খেলানো, আমরা দেখতেছি যেই ফুল ব্যাক বারবার ভুল করতেছে তাকেই হচ্ছে আমার খেলাইতে হবে, তাকে ফ্ল্যাঙ্ক চেঞ্জ করে হইলেও আমার খেলাইতে হবে। সেটাই যদি হয় তাহলে আমি বিশ্বাস করি যে কোচের কারণেই আমরা হচ্ছে কোয়ালিফাই করতে পারতাম। আমিন ভাই, এখানে আমি আপনাকে একটা অবজেক্টিভ রিজনিং দেই। আমার জায়গা থেকে ধরেন আমি কোনো জাজমেন্ট কল দিলাম না যে আসলে হাভিয়ার কাবরেরা ভুল ডিসিশন নিচ্ছে না সঠিক ডিসিশন নিচ্ছে, আমি জাস্ট একটা লজিক দিতে চাই। সেটা হচ্ছে যে আমাদের টিমটা 5 বছর আগে যেই টিম ছিল সেটার জন্য একটা গার্ডিয়ান হিসেবে হয়তোবা আমাদের কারেন্ট কোচের প্রোফাইলটা মিট করতো, কিন্তু এখন এটা আমি সব জায়গায় খুব প্রাউডলি বলে বেড়াই। আমার ইন্ডিয়ান ফ্র্যাটার্নিটি, পাকিস্তান ফ্র্যাটার্নিটির সাথেও কথা হয় ফ্রম টাইম টু টাইম, এবং ওরাও এটা অকপটে স্বীকার করে সাউথ এশিয়ার সবচাইতে হাই প্রোফাইল এবং বাই নাম্বারসও যদি আমি বলি আমাদের একটা ট্রান্সফার মার্কেট ভ্যালুয়েশন হয়, সো ইটস গ্লোবালি মানে এস্টিমেটেড আর কি, উই হ্যাভ দ্য হাইয়েস্ট ভ্যালু, highest valuation, but because of 1-2 players, right? because of 3-4 players এখন এসে that number has increased. শামিত কিন্তু আমরা অনেক ক্ষেত্রে ভুলে যাই হি ইজ এ কানাডিয়ান চ্যাম্পিয়ন। হামজা আজকের দিনে এসে এত বড় একটা নাম, এফএ কাপ উইনার, আমরা প্রবাবলি এখনো ফুলি রিয়েলাইজ করি না হাউ বিগ শামিত শুমি ইজ। এটা নিয়ে প্রবাবলি উই নিড টু টক। এছাড়াও আওয়ার স্কোয়াড, আওয়ার ডেপথ, আ প্লেয়ার লাইক জায়ান, আমি মনে করি যে সাউথ এশিয়াতে ওর চেয়ে বেটার স্পার্কওয়ালা কোনো ফুটবলার নাই এখন। সো ওই জায়গা থেকে দ্য পয়েন্ট ইজ, আমার হাতে যখন এতগুলো অস্ত্র আছে, আমার হাতে যখন এতগুলো কোয়ালিফাইড রিসোর্স আছে, ইজ হি গুড এনাফ টু হ্যান্ডেল দেম? সো আপনি যে আপনাকে এখানে প্রবলেমটা হচ্ছে হিজ পোর্টফোলিও ডাজন্ট ব্যাক ইট। আপনি যদি দেখেন বাংলাদেশের ন্যাশনাল টিমের কোচ হওয়ার আগে তার পোর্টফোলিও কতটুকু, আমরা এখানে সাবজেক্টিভ কথা নাই বললাম, খুব অবজেক্টিভলিও যদি আমি চিন্তা করি, আপনি ধরেন আপনার ভার্সিটিতে একজন সিনিয়র লেকচারার নিয়োগ দিবেন, আপনি কি তার দেখবেন না যে কোথা থেকে ডিগ্রি নিয়ে আসছে? হ্যাঁ দেখবো, বাট আমি এটাও দেখবো যে আমার কাছে যখন টাকা ছিল না, অ্যাটেনশন ছিল না, কে আমাকে কিছু দিছে। এটা স্পোর্টসে ভাই ডাজন্ট ওয়ার্ক। আমার কে ফেভার করছে, কে কি করছে, এইটা ধরেন কথার কথা, এখন মেসিকে
আপনার ফর এক্সাম্পল নিউ ওয়েলস ওল্ড বয়েজ হচ্ছে ওর ছোট্ট বাচ্চা হরমোন ডেফিসিয়েন্সি, তাও খেলতে দিছে। ও যদি বার্সেলোনাতে না এসে বলতো না আমি নিউ ওয়েলসেই থাকবো, না, ইট উডন্ট মেক সেন্স, বাট আমি বলতেছি আমরা কি এনাফ চান্স দিছি নাকি, মানে যেটা তো বাংলাদেশ টিম এখন করতেছে। মোর দেন এনাফ চান্স আমরা দিছি। হ্যাঁ, এই ব্যাপারে কোনো এটা সন্দেহ নেই। এটা মানে সুযোগ যথেষ্ট হয়ে গেছে এখন। এখন একটু মনে হচ্ছে যে একটু বেশি সুযোগ হয়ে গেছে। আর ওই যে বললেন যে আমরা সেফ ক্যান খেলতেছি, এইটার মধ্যেই উত্তর আছে। হাভিয়ার কাবরেরা সেফ খেলতে গেছেন, সেফ খেলতে গিয়েই তিনি আসলে এইরকম বিপদে পড়ছেন। ওই যে নিয়ন বলতেছিল ইন্ডিয়া ম্যাচটার কথা, আমার মনে হয় যে বাংলাদেশ টিম এটা বিশ্বাসই করে নাই যে তাদের পক্ষে এশিয়ান কাপে খেলা সম্ভব। হামজা বিশ্বাস করছেন, সমিত বিশ্বাস করছেন, আরো 2-1 বিশ্বাস করছেন, এই ছাড়া বাদ বাকি আমার মনে হয় না তারা বিশ্বাস করছেন। এইটার সঙ্গে আপনি পার্থক্য খুঁজতে পারেন, ধরেন পিটার বাটলার উইমেন্স টিমের কোচ, সে বিশ্বাস করে যে ঠিক আছে আমরা পারবো, দেখবেন যে অনেক ঘাট তারা কথাবার্তা এসে তিনি বলতেছে, কিন্তু তিনি রেজাল্টটা আবার ডেলিভার করে দিতেছেন। এই কারণে তার ওটা নিয়ে কোনো আলোচনা হয় না, মানে হাসার পর বেঞ্চে বসে হাসার পর রেজাল্টও দিতে হবে। তিনি সেফ খেলতে শুধু যাচ্ছেন হাসলে না, হবে তিনি একদম তিনি যা বোঝেন তিনি তাই করতেছেন এবং তিনি জানেন তিনি যা করবেন সেটা দিয়ে তাদের রেজাল্ট বের হবে। কিন্তু এই জিনিসটা ঠিক অপোজিট। আমি জানি যে উইমেন্স ফুটবল মেন্স ফুটবল এক জিনিস না। আর কাবরেরার ব্যাপারটা এরকম হয়েছে যে কাবরেরা নামটাই ধরেন 1 বছর আগে কয়জন জানতেন? আপনি জানতেন কিনা আমি জানি না। এবং কাবরেরা নামটাকে এখনো অনেকে দেখবেন যে উচ্চারণ ঠিকঠাক করতে পারতেছে, কিন্তু চিনছে কিন্তু লোকটাকে। তো বাংলাদেশের ফুটবল এখন এতখানি বিগ যে বাংলাদেশের কোচ কে তাকে সবাই চেনেন, কিন্তু কোচের প্রোফাইলটা, যেটা আজিম ভাই বলতেছিলেন যে কোচের প্রোফাইলটা আসলে ওইটার সাথে ফিটিং না। এবং এইরকম একজনকে দরকার যিনি আগে হয়তো অ্যাটলিস্ট ইউথ লেভেলে কাজ করছেন, বা এই মুহূর্তে তো দরকার আসলে এমন কেউ যে এশিয়াতে অলরেডি কাজ করছেন, এশিয়ান কাপ টাপ খেলছেন, এইরকম মেন্টালিটির। কারণ আপনি যখন ধরেন ম্যাচের 60 মিনিটসে বসে আছেন ডাগ আউটে, আপনি শুনতেছেন আপনার পেছন থেকে বলতেছে বুয়া বুয়া, আপনি ঘেমে যাইতেছেন, আপনি এখন কোন সাবটা করাবেন এইটার নার্ভ ধরে রাখার ক্যাপাসিটি থাকতে হয়। এগুলো আগে যদি আপনি এক্সপেরিয়েন্স না করে আসেন, আপনি বাংলাদেশে পারবেন না। বাংলাদেশ যথেষ্ট টক্সিক জায়গা যদি আপনার রেজাল্ট এগেইনস্টে যায়। আমরা কোনো দেই না, মার্জিন অফ এরর দেই না। নিয়ন ভাই, জি আপনাকে আমি একটু প্যারায় ফালাই দিব। উইথ গ্রেট পাওয়ার কামস গ্রেট রেসপন্সিবিলিটি। আপনি অনেক পাওয়ার হোল্ড করেন, সিন্ডিকেট বলতেছেন আপনার। কিভাবে পাওয়ার You হোল্ড করি? are the biggest sports content creator, not just in Bangladesh, in South Asia. You are Yes, মানে in terms of numbers. এত humble হওয়ার দরকার আচ্ছা, নেই। আচ্ছা, ওই seat minor নেন। Okay, okay. সেকেন্ড হচ্ছে ইউ হোল্ড অ্যান অফিসিয়াল পজিশন ইন দ্য বিএফএফ। আপনার জায়গায় আমি থাকলে ভাই সবসময় ডাইপার পরে হাঁটতাম। সো ওই জায়গা থেকে আমাকে একটু বলেন, শিহাব হাসান নিয়ন ভয় পায়? মানে আমি তো মনে হয় কোচের এগেইনস্টে সবচেয়ে বেশি বললাম এই পুরো আলোচনায়। যদি আপনি আমাকে এটা জিজ্ঞেস করেন আমি এটা নিয়ে এনাফ কথা বলছি কিনা, আমার কাছে মনে হয় যে আমার টোনালিটি, আমি কোন রাগে কথা বলতেছি, এটা শুনে সবাই আজকে বুঝতেছে যে আমি ইন্টারনালিও এটা নিয়ে যথেষ্ট কথা বলছি, আমি আমার সোশ্যাল মিডিয়া থেকেও এটা নিয়ে যথেষ্ট কথা বলছি যে কোচ যেই জিনিসগুলো করতেছে এই জিনিসটা একজন নর্মাল যে রেগুলারলি ফুটবল দেখে সেই এই কাজগুলো করার কথা না, অথবা এইটা থেকে আরেকটু বেটার করা যায়। এখন অবশ্যই আমি কোচ না, আমার ওই ক্যাপাবিলিটি নাই, বাট একটা ফ্যানদের সবসময় একটা ওপিনিয়ন থাকবে, এটা আপনি কিছু করতে পারবেন না। বড় বড় টপ কোচকেও জার্নালিস্টরা যায় হচ্ছে অনেক উল্টাপাল্টা কোয়েশ্চেন করে যে আপনি কেন এইটা করলেন এইটা করলেন। অ্যাট দ্য সেম টাইম আমি আরেকটা জিনিস বলতে চাই কোচ সম্পর্কে, অলরেডি রিফাত ভাই এটা মেনশন করছে, আমাদের যাদের সাথে কোচের এনকাউন্টার হয়েছে এইটুকু আমরা অন্তত বুঝি যে কাবরেরা মাঠের খেলা নিয়ে যতটা না বদার্ড, তার চেয়ে অনেক বেশি বদার্ড মাঠের বাইরে কি হইতেছে এইটা নিয়ে। এই জন্যেই রিফাত ভাই কি কোয়েশ্চেন করছে অথবা রিফাত ভাই তাকে নিয়ে কি কমেন্ট করছে সেটা নিয়ে সে বদার্ড হয়ে যায় একটা প্রেস কনফারেন্সে। বাই করাটা ভুল। ঘটনা এরকম হয়েছে যে মানে গ্যাঞ্জাম লেগে গেছে, কথা কাটাকাটি। তো নভেম্বরে বাংলাদেশ ফ্রেন্ডলি ম্যাচ খেলতেছে মালদ্বীপের সঙ্গে। ফার্স্ট ম্যাচে বাংলাদেশ খুব জঘন্য খেলছে এবং তারপরে সমর্থকরা একটা গোষ্ঠী, তারা হাভিয়ার কাবরেরা এবং বাংলাদেশ ন্যাশনাল টিমের বের হওয়ার যে রাস্তাটা ওটা সামনে গিয়ে প্রোটেস্ট করছে। তো খুব স্বাভাবিকভাবে সমর্থকরা প্রোটেস্ট করছে, টিম বেরোতে পারতেছে না, এটা আমরা দেখাবো না। আমি নাবিল ভাই দুজনেই ওটা ছিলাম, ওটা আমরা কভার করছি। আর ওই সময় আমি একটা ডকুমেন্টারির মতো বানিয়েছি যে বাংলাদেশ কেন গোল করে না, ওইখানে দেখানোর চেষ্টা করছি যে কেন বাংলাদেশ স্ট্রাইকার খেলায় না, এবং অনেক দিন হয়ে গেছে একটা 4-4-2 ডায়মন্ড এসে স্ট্রাইকার ছাড়া খেলায় যাচ্ছে, কোনো চেঞ্জ আসতেছে না। তো ওই জিনিসটা কেউ একজন তার বাংলা অনুবাদ করে দেখাইছে, বা যেটা তার পছন্দ হয় না বা কিছু, আজকেটা বাংলা পরে ইংলিশ অনুবাদ করে দেখাইলে আমি 100% শিওর যে এই পডকাস্ট বা এই আলোচনা কাবরেরা শুনবে। এটা আপনি শিওর, এটা তুমি শিওর থাকো। I love the stuff you do. ভাই আপনার ফেসবুকে আজকে ঝড় তো তারপরে হয়েছে যে বাংলাদেশ মালদ্বীপের সঙ্গে পরের ম্যাচটাতে
অ্যাডেড টাইমে গিয়ে গোল দিয়ে জিতছে, মানে ফ্রেন্ডলি ম্যাচে অ্যাডেড টাইমে গোল দিয়ে জেতা লাগছে। মালদ্বীপ কয়েক মাস ধরে ফুটবল খেলে না, তাদের দেশের লিগ হইতেছে না, ফার্স্ট ম্যাচ আমরা হারছিলাম, তারপরে হারছি, বাংলাদেশ হারছে। তো তারপরে আমরা আমি নাবিল ভাই কেউই প্রেস কনফারেন্সে যাই নাই, একটু পরে গেছি, কোচ কথা বলছেন এরও 4-5 মিনিট পরে। তো ঢুকে শুনি যে কোচ সাহেব নাকি আমাকে নাবিল ভাইকে খুঁজতেছে যে তিনি জিতছেন। তো এই যে মানে কিছু একটা বলবেন হয়তো যে দেখছো আমি জিতছি বা কিছু একটা। তো এই যে আপনি ধরেন মালদ্বীপের কে হারায় আপনি হচ্ছে তৃপ্তির ঢেকুর খুব দিতেছেন এবং আপনি মনে করছেন আপনার একটা জবাব দেওয়ার জায়গা তৈরি হয়েছে, এইটাই আসলে মুশকিলটা। যে আপনি তো নিজেরে আটকায় রাখছেন এইটুকুর ভেতরে। বাংলাদেশের ফুটবল তো এখন আরো বড় স্বপ্ন দেখতেছে, এইটার সাথে আপনি অ্যালাইন কিনা এইটা হইতেছে প্রশ্ন। কিন্তু তার এগেইনস্টে মানে আই হ্যাভ নাথিং এগেইনস্ট হিম। উনি বাংলা, এটাও একটু বলে রাখা উচিত যে উনি বাংলাদেশের ফুটবল এত সমালোচনার ভেতরে এই ব্যাপারটা আপনাকে স্বীকার করতে হবে যে বাংলাদেশ যে এই যে খেলাটা আপনি এখন দেখতেছেন, যেখানে দেখতে পাচ্ছেন অ্যাটলিস্ট যে পাস হইতেছে, 2-3 বছর আগে 4 বছর আগে বাংলাদেশ 3-4টা পাস কমপ্লিট করতে পারতো না। বাংলাদেশ আল্লাহর নামে লং বল দিয়ে সামনে আগাইতো, এরপর কিছু পাইলো না পাইলে না। এইটার পেছনে কাবরেরার একটা অবদান আছে, ওইটা স্বীকার করে নিয়েই আমাদের এইসব কথা বলতে। আচ্ছা, তার মানে আমাদের টিমের স্ট্যান্ডার্ড বাড়ছে কিন্তু আমাদের কোচিং স্ট্যান্ডার্ডসটা হয়তো ওই লেভেলে নাই, যেটা আপনি বলেন। ইম্পর্টেন্ট ওয়ার্ড ইউ ইউজড, কোচিং স্ট্যান্ডার্ড। এবং কোচিং স্ট্যান্ডার্ড কিন্তু শুধু একটা ম্যানেজারও সবসময় না, ওভারঅল। এক্স্যাক্টলি। সো আমার মনে হয় রিফাত ভাই আমাদের ওভারঅল উই হ্যাভ এ গুড রিসোর্স, ফিউ গুড রিসোর্সেস। ফর এক্সাম্পল আপনি যেমন গোলকিপিং কোচের এক্সাম্পলটা দিলেন। সো আমাদের যেটা আমার কাছে আজকের দিনে এসে মনে হয় যে অ্যানালিটিক্যাল টিম যেটা এখন ফুটবলে এসে হ্যাজ বিকাম লাইক মানে অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ দ্য ম্যানেজার। মানে আপনি ডাইসেকশন করা, ফর এক্সাম্পল যে কালকে মানে ম্যাচটাতে যখন হচ্ছিল যে হামজা লিটারালি এরকম ভাবে চিল্লাচ্ছে, হাত উঠায়ে কোকড়া চুল, একটা 7 ফুট লম্বা লোক চিল্লাচ্ছে, সোহেল রানার সামনে কেউ নাই, ওর কোনো রিজনই নাই এই কলটা না দেখার, এবং ও পাসটা 2 বার ডিনাই করলো। তারপরে যখন থার্ড টাইম দিল, একটা কি করলো, বল চলে গেল, বল মাঠের বাইরে। ভাই আমার প্রশ্নটা হচ্ছে স্ট্যান্ডার্ড যেহেতু নাই, হ্যাঁ আপনারা একবার বলতেছেন স্ট্যান্ডার্ড নাই, আবার বলতেছেন সিন্ডিকেট আছে। ইফ ইউ ব্রিং দ্য বেস্ট কোচ, একদম আমরা বেস্ট কোচ কে এখন, হুজ দ্য পেপ গার্ডিওলাকে আনলেন, কিন্তু আপনি একটা প্রেসারে ফেলাই দিলেন, আপনি ওখানেও সিন্ডিকেট ঢুকাই দিয়েছেন, ও কি করবে? আচ্ছা, এখানে একটা স্প্যানিশ কোচ তো এটা কিছু না কিছুটা হবে না। এখানে আমিন ভাই আমি একটা মানে জিনিসটা একটু ক্লিয়ার করি। প্রথমত সিন্ডিকেট ইজ আ মিথোলজিক্যাল ফিগার। হ্যাঁ, অফকোর্স। সো এটা আছে না নাই, আই রিয়েলি ডোন্ট কেয়ার অ্যাবাউট সিন্ডিকেট নিয়ে, প্রবাবলি উই উইল টক। বাট আমাদের আছে তো, এটা স্বীকার করেন তো, এখানে কেউ আছে যে স্বীকার করে না? লেটস ইউজ দ্য ওয়ার্ড ইনফ্লুয়েন্স আছে, ডেফিনেটলি আছে, এবং এটা থাকাটা খুবই স্বাভাবিক। ধরেন একটা আমরা যে এখানে 7 জন বসছি, এই 7 জনের মধ্যেও ধরেন কথার কথা আপনার জায়গা থেকে আপনার একটা ইনফ্লুয়েন্স আছে, ক্লায়েন্টের জায়গা থেকে ক্লায়েন্টের ইনফ্লুয়েন্স আছে, গোষ্ঠীগতভাবে যখন কিছু হবে ওইখানে মাল্টিপল পার্টি ইনফ্লুয়েন্স থাকবে এবং সার্টেন পিপল পাওয়ার হোল্ড করবে। ফর এক্সাম্পল এখন আমাকে ক্লায়েন্ট বলতেই পারে এই পার্টটা কেটে দাও, আমি কিছু বলতে পারবো না, বিকজ আই এম গেটিং পেইড। সো ইনফ্লুয়েন্স থাকবে এই সব কিছুতে। দ্য পয়েন্ট ইজ যে আমাদের জায়গা থেকে এখন এটা বুঝতে হবে যে আমাদের কোন ডিসিশনগুলো এত অবভিয়াসলি ব্লেটেন্ট যে আমরা এটা নিয়ে কথা বলতে চাই। যে কারণে আমি অ্যানালিটিক্যাল টিমের কথাটা বলতেছি, যে যখন আমি দেখতেছি সোহেল রানা হামজার মতো একটা প্লেয়ার চিল্লাইতেছে, ওকে পাস দিতেছে না, আমার অ্যানালিটিক্যাল টিম থেকে এই ডিসিশনটা আসতে হবে যে তোমার মিডফিল্ড ইজ নট জেলিং উইথ হামজা চৌধুরী। আসতেছে তো হয়তো আসতেছে, কিন্তু ডিসিশনটা নিচ্ছেন তো এক্স্যাক্টলি, দ্যাটস দ্য পয়েন্ট। কিছুর মেইন সেন্টার পয়েন্ট হচ্ছেন কোচ। ফুটবল টিমে উনার উপরে কোনো বস নাই, উনার উপরে কোনো কথাও নাই, সব রকম জিনিসই তিনি পাচ্ছেন। এবং আজকাল এই যে আরেকটা জিনিসও বলা হচ্ছে, হচ্ছে কাবরেরা নিজেও তার ওই খুঁটিনাটির ব্যাপারে খুবই আগ্রহ, যে কোথায় গিয়ে কোন জায়গা থেকে একটা ছোট অ্যাডভান্টেজ যদি নেওয়া যায় অপোনেন্টের এগেইনস্টে, তিনি সেটাও নেওয়ার চেষ্টা করেন। ওই সাফে তার মানে অ্যাসিস্ট্যান্ট একজন কোচ ছিলেন, যিনি থাকতেন স্টেডিয়ামের ওপরে, তার সঙ্গে কানেক্টেড থাকতেন এবং তারা কন্টিনিউয়াসলি কথা বলতেন। এটা এখনো করে। বাংলাদেশের ডাগ আউটে উপর থেকে একজন থাকেন অ্যানালিস্ট এবং নিচে একজন অ্যাসিস্ট্যান্ট কোচ, নিয়মিত টেকনোলজিয়া, নিয়মিত তাদের কথা হয়। এইটা তিনি শোনেন, কিন্তু এরপরে এটার আউটপুটটা কি? এই আউটপুটটা তো ধরেন সেই 60 মিনিটে গিয়ে ফার্স্ট চেঞ্জ, এটাই আউটপুট। হ্যাঁ, যেটা আপনি জানেন না যে 60 মিনিটে ফার্স্ট চেঞ্জটা হবে, কিন্তু এই যে নেপালের এগেইনস্টে সৌমিত সোমটাকে চেঞ্জটা করা হয়েছে কারণ এমন প্রেসারে পড়ছে সৌমিত সোম। আমার ধারণা যে 45 মিনিটসের পরে তার নামার কথা ছিল না, এটা ইনিশিয়াল প্ল্যান ছিল না, আরো পরে নামানোর প্ল্যান ছিল। কিন্তু একটা ফ্রেন্ডলি ম্যাচে আপনি এমন চাপ খাইছেন যে আপনাকে এখন আপনার এই প্লেয়ারকে ইউজ করতে হইতেছে। এইটাই হচ্ছে বলে দেয় আপনার যখন সম্পর্কটা মানে টক্সিক হয়ে যায়, আপনার সমর্থকটা যখন আপনাকে বিশ্বাস করতে পারে না, আপনার কাজ করা ভয়ঙ্কর কঠিন।
অলসো আমার মনে হয় রিফাত ভাই, বাতেন, তাসিক, তোরা আরো এইরকম এক্সাম্পল দিতে পারবি। সাউথ এশিয়ায় কিন্তু এরকম হয়েছেও যে যদি এমন হয় যে ফেডারেশনের পক্ষ থেকে অনেক চাপ, ঠিক মতো কোচ ডিসিশন নিতে পারতেছে না, কোচরা কিন্তু রিজাইনও করে, কোচরা কিন্তু বলেও এই জিনিসটা যে ওকে ঠিক আছে এই ধরনের। এইটা কখন বলে? এটা বলে তখন যখন ফেডারেশনের কাছ থেকে সে যা চাইতেছে সে যা পাইতেছে না। কিন্তু কাবরেরা এই জায়গায় আবার একটু বুদ্ধিমানও, সে কখনো বলে না এইটা পাই নাই ওইটা পাই নাই। উনি সবসময় আমি কোনোদিনও শুনি না উনি কোনো কমপ্লেইন করছেন। আমি আগের সব কোচের কাছে কমপ্লেইন পাইছি, কিন্তু উনি কখনো ফেডারেশন নিয়ে কোনো কমপ্লেইন বলেন না, এবং এই কারণে ফেডারেশনের লোকজনও হয়তো এটা নিয়ে বেশি ঘাটাইতে যান না। এই যে একটা গাটসের যে ব্যাপার, এইটা শুধুমাত্র কি উনি টিমের সাথেই দেখান নাকি ওই ম্যানেজমেন্টের সাথেও দেখাইতে পারেন, এটাও আরেকটা কোয়েশ্চেন। এটার একটা এক্সাম্পল তো আমাদের কাছে পিটার বাটলারই আছে। পিটার বাটলার যেটা চাইছে ওইটা শেষ পর্যন্ত আদায় করে নিছে, কিন্তু ক্যাবরেরার কাছ থেকে ওইটা আমরা এখনো পাই না যে এই জিনিস আমার হইতে হবে, জিনিস ইয়ে করতে হবে। বাট বাফুফের জায়গা থেকে বাফুফের দিচ্ছেও। পিটার বাটলার চাইছে, পিটার বাটলারকে দিয়ে দিছে না, পিটার বাটলারকে দিয়ে দিছে না, তো ক্যাবরেরাকে তো চাইতে হবে, ও তো চায় না। ওর মুখস্থ সবকিছু চলতেছে, মুখস্থ যাবে, মুখস্থ কয়দিন যাবে সেটা আমরা জানি না। আপনি দেখেন এই যে বাংলাদেশের উইমেন্স টিম এখন কিন্তু রিসেন্ট টাইমে সাউথ এশিয়ার কোনো টিমের সাথে খেলতেছে না, সব বাইরের টিমের সাথে খেলতেছে। কারণ ওর মেন্টালিটি হচ্ছে আমি সাব ছাড়া, মানে সাব চ্যাম্পিয়নশিপ ছাড়া আমি আর সাউথ এশিয়ার টিমের সাথে খেলবো না, আমি বাইরের টিমের সাথে আমার টিমকে প্রিপেয়ার করবো সামনের জন্য, ফিউচারের জন্য। সেটা কাবরেরা চাচ্ছে না, কাবরেরা সাউথ এশিয়ার টিমের বাইরে খেলতে চায় কিন্তু পাচ্ছে না। আফগানিস্তানের সাথে খেলার কথা ছিল, তাই না? হইল না তো। এইটা আবার অনেক ক্ষেত্রে ফেডারেশন তাকে দিতে পারে নাই। মার্চে ইন্ডিয়ার সঙ্গে খেলার আগে সেটা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে চাইছে, সেই রকম অপোনেন্ট খুঁজে পাওয়া যায়নি। এইটার চাহিদা আবার তার আছে, এইখানে একটা গ্যাপ আছে, কিন্তু এটা নিয়ে উনি কখনোই দেখবেন না কখনো যে বলছে যে না এটা হইলে ভালো হইতো, বলেন না উনি। আচ্ছা, ইন্ডিয়া ম্যাচ নিয়ে এবার একটু কথাবার্তা বলি, আমরা অনেক দূর ইয়ে গেছি। বাংলাদেশ যখন নেপালের এগেইনস্টে খেলতেছিল, ইন্ডিয়াও কিন্তু একটা ফ্রেন্ডলি খেলছে, কিন্তু সেটা ক্লোজ ডোর হয়েছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, আপনারা ফুটবল অবশ্যই ভালো বুঝেন, ওরা আসলে চাইছে না, বুঝতে পারি শিওর না ওরা আসলে চাইছেটা কি? মানে ক্লোজ ডোরে করলে কি আমরা ট্যাকটিক্স বুঝে যাব নাকি নাইট উইলিয়ামসকে ওরা হচ্ছে লুকায় রাখতে চাইছে? এটা মাদ্রিদের, তুই যদি লাস্ট ইয়ারটা ফলো করো যে ওরা লিভারপুলে ট্রেনিং করবে না, কেন করবে না? 23টা ক্যামেরা থাকবে, 40টা ক্যামেরা থাকবে, চায় নাই জাভি আলোনসো, কিন্তু এরপর হারছে। সো না, আচ্ছা এইটা আনার কি দরকার ছিল? এমনিতে আমি আর কি একজন রিয়াল মাদ্রিদ ফ্যান হিসেবে জিজ্ঞেস করতে চাই, মানে পাশে বসছে। ও আচ্ছা আচ্ছা, না পয়েন্টটা হচ্ছে কি, দেখ ফেলিওরের কথাটা এই জন্য বললাম যে হারতেই পারে, বাট আমার মনে হয় এটা সিক্রেসি মেনটেন করার রাইট একটা ম্যানেজারের আছে। ফর এক্সাম্পল, মানে কথার কথা আমরা গালি দেই যে স্টুডেন্টগুলো হচ্ছে পরীক্ষার খাতায় দেখাইতে চায় না। এখন ও পরীক্ষায় কত মার্কস পাবে এটা কেউ জানে না, কিন্তু ও হার্ডওয়ার্ক করছে, ও পড়ালেখা করছে, ওর টপিকগুলো কভার করছে, ও চায় না এটাতে ইন্টারফেরেন্স হোক। এবং যখন আসলে ইন্ডিয়াও কিন্তু এখন একটা এক্সট্রিম প্রেশারের মধ্যে দিয়ে যাচ্ছে। তুই যদি মার্কারুনি বল, ইয়াশ বল, দিব্যাংশ বল, টক ফুটবল এইচডি বল, মানে যত প্রমিনেন্ট ক্রিয়েটার আছে ইন্ডিয়ার, সবার ইন্ডিয়া সেন্ট্রিক ফুটবল ভিডিওস গুলা যদি দেখোস, এক্সট্রিম ফ্রাস্ট্রেশন, মানে শুধু নর্মাল ফ্রাস্ট্রেশন। অনেক বছর পরে কোয়ালিফাই করলো না নাকি? হ্যাঁ, আমরা 6 মাস পর আমাদের যা হবে আর কি। উনাদের আরেকটা সমস্যা হচ্ছে আইএসএল নিয়ে। আইএসএল হবে না, মানে অনেক ঝামেলা চলতেছে। ব্যাপার তো ধর আমাদের জায়গা থেকে আমরা লিগ ভালো হইলেও কিছু বলতেছি না, খারাপ হইলেও কিছু বলতেছি না, কজ ওই রকম ইনভেস্টমেন্ট মানে ইমোশনালি এন্ড বোথ ফাইন্যান্সিয়ালি নাই। বাট আইএসএল তো ওয়াজ লাইক আ সুপার এক্সপেন্সিভ প্রজেক্ট, সো দ্যাট ফেইলিং ইজ আ হিউজ ডিল। সো ইন্ডিয়ার জায়গা থেকে আমার মনে হয় যে ধর ওই নার্ভ অনেক বেশি কাজ করতেছে, ওটা হইতে পারে। আর আমাদের বাংলাদেশের সাথে ম্যাচটা বোথ ফর ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ ইজ নট আ ডেড রাবার ম্যাচ। মানে আমরা যদি ধরে নিই যে কোয়ালিফাই করি নাই, দুই টিমই এখন জাস্ট আসবে খেলবে, একদমই সেটা না। মানে দুইটা ফেডারেশনের জন্যই ইটস আ লিটারালি লাইফ সেভার। ইন্ডিয়ার জায়গা থেকে বাংলাদেশের এই স্টার স্টাডেড হামজা শামিতওয়ালা একটা টিমকে হারানো ইজ আ বিগ ডিল। আমাদের জায়গা থেকে বিটিং আ রাইভালরি, যেটা আমিন ভাই বললো যে ইটস মোর দ্যান জাস্ট স্পোর্টস রাইভালরি, ইটস আ কালচারাল রাইভালরি। সো ওই জায়গা থেকে ইটস আ ভেরি বিগ ম্যাচ। এবং আই উইল গো অ্যাজ ফার এস টু সে যে আদার দেন হোস্টিং দ্য ওয়ার্ল্ড কাপ ইন বাংলাদেশ, ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, দিস ইজ দ্য বিগেস্ট স্পোর্টিং ইভেন্ট ইন বাংলাদেশ। আচ্ছা ভাই, জয় পরাজয় দুইটাই থাকতে পারে। ধরেন ইন্ডিয়া ম্যাচে ড্র হইলো, তখন আপনার রিয়াকশনটা কি হইতে পারে? নেক্সট ডে যদি এরকম একটা পডকাস্ট যদি আমরা মানে ইন্ডিয়া ম্যাচের পরে বসাই, তখন আপনার কি মতামত থাকতে পারে যে কি হইতে পারে তখন?
ধরেন আমার- জিতলো না হারলো না ড্র করে বসলো। আমার কাছে মনে হয় বাংলাদেশি ফ্যান হিসেবে সব স্পোর্টস মিলাই আমরা যথেষ্ট ডিফিট দেখছি, তো আমাদের হার Yeah. নিতে কিন্তু আমাদের কারো কোনো আমরা অনেক সমস্যা নাই। ইউজড হয়ে গেছি হ্যাঁ, আমরা আমাদের অনেক used কষ্টটা হচ্ছে যে যেই জিনিসটা আমরা মানে এই যে জান পরাণ দিয়ে খেলা, ঠিক আছে, যে না সর্বোচ্চটা চেষ্টা করব, তারপর যা হওয়ার হবে, ওই ইন্টেন্টটা আমরা দেখতে চাই আসলে ফিল্ডে। এরপর আসলে রেজাল্ট যে কোনো দিকে যাইতে পারে, এমনও হইতে পারে ইন্ডিয়ার স্কিল সেট আমাদের থেকে অনেক, রায়ান উইলিয়ামস আসছে, সে মানে এক্সট্রাঅর্ডিনারি কিছু করে ফেললো, হ্যাট্রিক মাইরে দিল, এরকম অনেক কিছু হইতে পারে খেলায়, বাট আমরা আসলে ওই ইন্টেন্টটা দেখাইতে পারি কিনা আমার কাছে মনে হয় যে ওইটা মেইন আলোচনা। আচ্ছা, একটা জিনিস আপনাদেরকে মনে করাই দিই, ইন্ডিয়া ম্যাচ দেখবেন না আমরা সবাই ইনশাআল্লাহ মাঠে ইনশাআল্লাহ, গেলে। আল্লাহ বাঁচায় রাখলে অবশ্যই। এর আগে আমরা সবাই যখন কালেকটিভলি একটা যখন ম্যাচ দেখছিলাম মালদ্বীপের এগেইনস্ট, ওই ম্যাচ কিন্তু আমরা হারছি। জাস্ট বলে রাখলাম আর কি। ওই যে ভাই রিফাত ভাই যেটা খুব বললো, উপকার হলো তাসির। না রিফাত ভাই যেটা বললো না, যেখানে সমালোচনা করছে উনি বা একটা Right, ইয়া right, বানাইছে, right, right. ওই ম্যাচটা রাইট রাইট, আমরা ওই যে বসুন্ধরা স্টেডিয়ামে যেটা জি, ওই আমরা match সবাই টা। একসাথে খেলা দেখছিলাম, তখন আমরা আচ্ছা একসাথে গাইস, আমার মনে হয় আমরা অনেক ডার্ক হোলের মধ্যে একটা ঢুকে গেছি, আমরা একটু ব্রাইট করি ব্যাপারটা। আমরা গতকালকে, আমি মনে হয় রিফাত ভাই, আই উড বি এক্সাজারেটিং ইফ আই সে যে উই হ্যাভ সিন দ্য বেস্ট গোল স্কোরড ইন বাংলাদেশ ফুটবল। এটা আই থিঙ্ক নট, মানে খুব বেশি ডিবেট করার জায়গা নাই। আমার যদি সুযোগ হয়, আমি আগে থেকে জিজ্ঞেস করবো হাউ ইট ফেল্ট। ওই ওভারহেড কিক করার সময় ও কি মনে করছিলেন নাকি আসলে এটা গোল করতে পারবে কি পারবে না? হি নিউ ইট, You know it? আই এম শিওর হি নিউ ইট। Okay, আমি I'm চান্স sure- পেলে I'll ask him. I felt যে উনি জানতো হি ইজ গোনা হিট ইট, এন্ড ওভারহেড কিক গুলাতে যেটা হয় ফুললি কন্ট্রোল থাকে না, বাট আই ফেল যে, and এখানে একটা জিনিস নিয়ন ভাই, আমার কাছে মনে হয়েছে যে দ্য বল দ্যাট জামাল পুট ওয়াজ আ ভেরি স্মার্ট বল। ও কিন্তু জাস্ট কুইকলি একটা ক্রস দিতে পারতো, ও কিন্তু বলটা ইচ্ছা করে ফ্লাইট দিছে, এবং ও জানতো যে হামজার একটা হাইট সুপিরিয়রিটি আছে। ওভারহেড কিক হয়তো ও অ্যাসেস করে না, বাট ও জানতো যে আমি বলটা যদি জাস্ট কুইক না দিয়ে লুপ করাই দেই, হামজার সাথে হাইটে পারবে না। আর হামজা চৌধুরী আসলে ওই যে রিফাত ভাই যেটা বলতেছিল যে প্লেয়ারদের ওই গেম রিডিং ক্যাপাবিলিটি, এক্স্যাক্টলি। হামজা চৌধুরী, আমি জানি না আপনারা খেয়াল করছেন কয়েকজন, যে প্রথমে সামনের প্লেয়ারটাকে একটু নাচ করছে, একটু সামনের দিকে ইয়া করছে, নিজের জন্য স্পেস ক্রিয়েট করছে, ওভারহেড কিক মারছে, এবং ওভারহেড কিকে যেটা হয় যে আমরা দেখি যে আইদার হয়তো কানেকশন ভালো হইছে, ডিরেকশন হয় নাই, অথবা ডিরেকশন হইছে কানেকশন হয় নাই, বাট এত সুন্দরভাবে কানেক্ট করা এবং এট দ্য সেম টাইম ওইটাকে ডিরেকশন দেওয়া, এইটা মানে ওইরকম পাওয়ারের সাথে না, কিন্তু ডিরেকশনটা ওইভাবে দেওয়া এবং অতটুকুই কানেক্ট করা। হামজা চৌধুরী কালকের ম্যাচের পরে, মানে বাংলাদেশ ভার্সেস নেপালের ম্যাচের পরে আমার কাছে মনে হচ্ছে হামজা চৌধুরী ক্যান ডু এনিথিং। লাইক একটা ওভারহেড কিক, তারপর একটা পানেনকা, মানে এইটা কেমনে পসিবল? অডিশাস না পুরো ব্যাপারটা। রিফাত ভাই গোলকিপার বানাই দিচ্ছে হামজাকে। হ্যাঁ, এরকম অবস্থা, ও ভাই, can do anything। এই যে এইরকম একটা গোল দেখার পরে, হামজার এইরকম একটা গোল দেখার পরে আপনি এটা কেমনে বলেন যে 6 মাস থাকবে এই ক্রেজ? আমি বলি কারণ আমরা সবসময় অনেক আগে আগে লাফাই, বাট আমরা গোড়াটা ঠিক করি না, এই জন্য এটা true, এটা true ভাই। ইনফ্রাস্ট্রাকচার না, আমরা ইমোশনালি এত আমরা মানে আরেকটু হইলে বলবো ওয়ার্ল্ড কাপ খেলবো একদিন আমরা কিছুদিন পর। কথা সত্যি। আমাদের একটু ইনফ্রাস্ট্রাকচারটা রেডি করতে হবে, এটা হচ্ছে বাস্তব কথা। নিয়নকে রাখছে মিডিয়ার ইয়া হিসেবে, এই যে ওও বলতে পারতেছে না যে আমি কোথায় আছি। ডিজিটাল মিডিয়া হিসাবে, পিআর হিসাবে, কোনো কাজেরই না, ওকে রাখছে ওখানে। কিন্তু আমাদের আগে ইনফ্রাস্ট্রাকচারটা ঠিক করতে হবে, তারপর আমরা এসব স্বপ্ন দেখবো। আমার মনে হয় ক্রিকেটেও আমরা এই ভুল করছি, ফুটবলে আমরা এই ভুলই করছি, ইমোশনাল হয়ে সেন্টিকে আমরা কানবো, এরপর উইল গিভ আপ। এক্স্যাক্টলি, আমি মনে করি আমরা স্বপ্ন দেখাটাকে নিয়ে অনেক সেলিব্রেট করি রাদার দেন পুটিং ইন দ্য ওয়ার্ড। যে আমরা যে স্বপ্ন দেখতেছি, আমরা যে আজকে চতুর্থ স্টেজে যাচ্ছি, হামজা খেলতেছে, সবাই খেলতেছে, সমীর সোমরা খেলতেছে, উই আর অ্যাকচুয়ালি স্কোরিং গোলস এন্ড স্টাফ, ওটা নিয়ে আমরা অনেকটুকু সেলিব্রেট করি। ওটাকে যে আবার নেক্সট ধাপে নিয়ে যে আমরা অনেক কিছু বড় কিছু অ্যাচিভ করতে পারি, আমরা কিন্তু ওটা করি না। এটা কিন্তু ফুটবলের ক্ষেত্রে হয়েছে, অন্যান্য লাইক ক্রিকেটের ক্ষেত্রে হয়েছে, কিন্তু আমরা কিন্তু অনেকটুকু সীমাবদ্ধ থাকি যে আমরা স্বপ্ন দেখতেছি আর ওটা নিয়ে কতটুকু সন্তুষ্ট থাকি। যেমন আজিম ভাই বললো যে আমরা এতটুক যে আসছি ফুটবলে, এটাই আমাদের জন্য অনেক। রিফাত ভাই বললো যে আমরা যে এতটুকু আসছে পাসিং করতেছি, এটাই কিন্তু অনেক। আমি মনে করি 60 to 70% মানুষ এটা নিয়ে সন্তুষ্ট হয়ে থাকে যে বাঙালি হিসেবে, যে আমরা যে এতটুক এটা নিয়ে আমরা সন্তুষ্ট, বা এটার পরে যাওয়ার কোনো এখন আর আমরা এটা নিয়ে কোনো স্যাটিসফ্যাকশনে ভুগতেছি না, এইটা একটা পজিটিভ দিক। এই যে ইন্ডিয়ার সঙ্গে ম্যাচে হামজার গোলটা নিয়েই আসি, এখানে দুইটা ঘটনা ঘটবে। ইন্ডিয়া এমনিতে হামজাকে তো চিনছেই আগে একবার, এইবার তারা আরো ভালো মতো চিনছে, এবং এই গোলের পরে তারা হামজাকে আর এক বিন্দু স্পেস দিতে চাবে না। ইন্ডিয়ার এইবার স্কোয়াডটা দেখেন, মানে ইন্ডিয়ার স্কোয়াডটা কত 25-এর উপরে প্লেয়ার তো খুব কমই আছে, 25 বছরের বেশি প্লেয়ার মনে হয় 6-7 জন আছে এই স্কোয়াডটাতে। এই টিমটাতে মোহনবাগানের একটা ফুটবলার নাই, ওইখানে কোচের সঙ্গে মানে খালিদ জামিলের সঙ্গে একটা ঝামেলা লাগছে মোহনবাগানের। ঝামেলা লাগছে যে তিনি এর আগে এক প্লেয়ারকে ডাকছিলেন, তার ইনজুরি, সুভাষিস বোস বাঙালি ফুটবলার, সেই ইনজুরি নিয়ে ঝামেলা হয়েছে। পরে তিনি মোহনবাগানের প্লেয়ার মানে টিম ছাড়াই, কোনো প্লেয়ার ছাড়াই তিনি একটা স্কোয়াড ঘোষণা করছেন।
তিনি তার গার্ডস দেখাইছেন এবং এই যে ইয়াং সেট অফ প্লেয়ার্স যেটা ইন্ডিয়ার আছে, এরা যখন মাঠে নামবে হামজার এগেনস্টে, তারা চিন্তা করবে যে আমি এইরকম প্লেয়ারের এগেনস্টে খুব কমই খেলার সুযোগ পাই, আজকে হচ্ছে সেই দিন যখন আমি আমার বেস্টটা দেবো। এইখানে বাংলাদেশের জন্য কিন্তু চ্যালেঞ্জ আরেকটা হয়ে গেছে। এখন বাংলাদেশের এগেনস্টে যখনই কেউ খেলতে নামে তখন আগে মার্ক করে হামজাকে, যে ওর কাছে আমার থাকতে হবে। আমি যদি হামজার এগেনস্টে খেলি, আমরা চেষ্টা করবো হামজাকে আটকানোর, সর্বোচ্চ চেষ্টা করবো, কারণ এইটাই হচ্ছে ফুটবলের নিয়ম। এইটার কারণে একটা সময় এরকম একটা ম্যাচ আসবে যেদিন হামজা একা একা সবকিছু করতে পারবেন না, মেসি একা করতে পারেন না, হামজা করতে করবেন, তাই না? ওই সাপোর্ট গুলো তাই আশপাশ থেকে আসতেই হবে, ঘুরে ফিরে কথা ওই এক বিন্দুতে গিয়ে থাকে যে ওই সাপোর্টটা আমাদের দ্রুত বাই করতে হবে। অ্যাবসলিউটলি। গাইজ, আমরা কতক্ষণ ধরে আলাপ করতেছি জানেন? বছর খানিক হয়ে গেছে। এবং আমাদের টপিক অফ কনভারসেশন কিন্তু শুধু বাংলাদেশ ফুটবলও না, একটা ম্যাচ নিয়ে আমরা কথা বলতেছি। রাইট। বাংলাদেশ ফুটবলের একটা স্পেসিফিক ম্যাচ যেটার কোনো স্টেক নাই, সেটা নিয়ে আমরা 7 জন এখানে আলাপ করে যেতেছি 1.5 ঘন্টা 1 ঘন্টা ধরে। আই থিঙ্ক দ্যাট ইজ বিকাশ অফ ফুটবল। ইন্টিগ্রেশন, নাইস। যদি আমি পার্টিকুলারলি বিশ্বাস করি এই ম্যাচের স্টেক অনেক হাই, কেননা আমি এই ইন্ডিয়া বাংলাদেশ রাইভেলরি এই কথা যদি বাদও দিলাম, উইনিং একটা হ্যাবিট এবং এইটা বাংলাদেশের এখন হইতে হবে। আমরা প্রত্যেকটা ম্যাচে আমাদের এখন হ্যাবিট হচ্ছে লাস্ট মোমেন্টে গোল খাওয়া, ওইটা থেকে বের হয়ে আমরা যে ম্যাচ জিততে পারি। আমরা দেখতেছি যে প্রত্যেক ম্যাচে বাংলাদেশ পিছিয়ে যায়। এটা রিফাত ভাই, বাতেন আর তাসিক আরও ভালো বলতে পারবে যে বাংলাদেশ এটা আগে দেখা যাইতো কিনা যে আমরা গোল খাওয়ার পরে আমরা আবার কামব্যাক দিই, মানে আবার গোল করি। কিন্তু এটা কিন্তু রিসেন্ট টাইমস আমরা অনেক দেখতেছি যে ওকে, গোল খাওয়ার পরেও বাংলাদেশ টিম ওইভাবে মেন্টালি পিছিয়ে যাইতেছে না যে না আমরা গোল করে আবার ম্যাচে ফেরত আসতে, স্পেশালি মানে পরপর দুইটা হোম গেম। হ্যাঁ, এখন আমাদের জিতা স্টার্ট করতে হবে এবং এই জন্য এই ম্যাচটা ইম্পর্টেন্ট। আমরা তাকে গোল খাইলো ব্যাক পাস করতাম, আর আমাদের কি সো আমার আসলে পুরো জিনিসটা এখন একটু গুছায় আনতে হবে, নাহলে ফেসবুক অ্যালগরিদমে আসলে ভিডিওটা চলবে না। সো ওই জায়গা থেকে আমি পার্সোনালি সবাইকে অনেক বেশি, আমি পার্সোনালি গ্রেটফুল, মানে নট ইভেন আ পার্ট অফ দিস কন্টেন্ট, আমি পার্সোনালি এক্সট্রিমলি গ্রেটফুল কজ আমরা সবাই স্বতঃস্ফূর্তভাবে এখানে এসে নিজেদের জায়গা থেকে ওপিনিয়ন দিচ্ছি, এক্সপার্টিস শেয়ার করতেছি, নিজেদের খোলস ব্রেক করছি। আমরা আমিন ভাই গালি খাইছে, ও মানে কাতারে গালি খাইছে, বাট স্টিল হি স্মাইলিং। রিফাত ভাইয়ের চাকরিটা আজকে চলে যাবে। সো সবকিছু মিলায়ে নিয়ন বাইরে হয়তো বাবু শো কজ নোটিস দিবে। সো এর মানে সবকিছু মিলায়ে উই হ্যাভ কাম হিয়ার টুগেদার টু টক অ্যাবাউট বাংলাদেশ ফুটবল। অ্যান্ড আজকের মতো এই ভিডিওটা এখানেই সমাপ্তির আনার আগে আমি যেটা আপনাদের সবাইকে বেসিক্যালি জিজ্ঞেস করবো, দ্য প্রেডিকশন ফর দ্য বাংলাদেশ ইন্ডিয়া ম্যাচ। অ্যান্ড হামজা চৌধুরী গত হোম ম্যাচে, মানে কালকের আগেরটাতে হচ্ছে ফ্রিকিক থেকে একটা তাক লাগানো গোল করছে নেপালের সাথে। আই থিঙ্ক যেটা বললাম, বাংলাদেশের হিস্ট্রির সবচেয়ে অ্যামেজিং গোলটা করছে। দ্য প্রেডিকশন ইজ দুইটা দিতে হবে। হোয়াট ইজ দ্য প্রেডিকশন অফ দ্য ম্যাচ? অ্যান্ড হামজা আরেকটা তাক লাগানো কি করবে নেক্সট ম্যাচে? সো আমরা বাতান থেকে শুরু করি, আপনি আগে বলেন। ওকে, সো আমার মনে হয় বাংলাদেশ ইনশাল্লাহ ম্যাচটা জিতবে। এবং আমার যেটা মনে হয় হামজা চৌধুরী ডিফেন্সিভলি একটা মাস্টার ক্লাস পুল করবে এবং ফাইনালি আমরা মিডফিল্ডে হামজা শামিতের যে ফ্লোরিশিংটা এটা দেখতে পাবো। আমার মনে হয় আমরা 90 মিনিট একটা গোল দিয়ে 2-1 এ জিতবো। গোল খাবে না, এটাই চেঞ্জ হবে, গোলটা খাইলাম 2-1। হ্যাঁ, না আমরা জিতবো। আমরা জিতবো 1-0। Hamza is going to score a long range goal. ভরসা পাই না। আমার কাছে মনে হয় যে ইন্ডিয়ার সঙ্গে মানে নেপালের সঙ্গে যে খেলা বাংলাদেশ খেলছে, আমার কাছে মনে হয় যে ড্র একটা মানে বেশি ফেভারেবল রেজাল্ট হইতে যাচ্ছে হয়তো। কিন্তু সৌমিত আমার কাছে মনে হয় যে এই ম্যাচে ট্রাম্প কার্ড বাংলাদেশের জন্য। সৌমিত যখন শুরু থেকে খেলে, সৌমিত খেললে বাংলাদেশের খেলা পাল্টায় যায়। হামজা চৌধুরীটা দেখা যায়, সৌমিতটা হয়তো সরাসরি দেখা যায় না। তো ওই হিসাব থেকে সৌমিত যদি ওইভাবে খেলতে পারে তাহলে হয়তো ওইখানে বাংলাদেশের জয়ের একটা সম্ভাবনা আছে। কিন্তু আমার কাছে মনে হয় যে জেতাটা নেপাল ম্যাচের আগ পর্যন্ত একটা রকম মনে হচ্ছিল। নেপাল ম্যাচের পুরাটা দেখে আমি আসলে প্রচন্ড পরিমাণে হতাশ, ভয়ঙ্কর হতাশ। যে এতখানি হতাশ যে টাকা পয়সা নিয়েও আলাপ, টাকা কিন্তু আপনি বিকাশে দিতে পারেন। যে ঠিক আছে, ডান প্রেডিকশন। আমার কাছে মনে হয় যখন আমি কোনো মানে যে টিমকে আমি সাপোর্ট করি ওই টিমের প্রেডিকশন আমি কোনো সময় বলতে চাই না। এই কারণে কারণ আমার কাছে মনে হয় যে যেমনি হোক ওই টিম জিতুক, আমার তো একটা পার্সিয়ালিটি আছে ওই টিমের প্রতি। দ্য রিজন আমাকে যখনই যে কেউ জিজ্ঞেস করে ভাই রিয়াল মাদ্রিদ এই ম্যাচের আপনার প্রেডিকশন কি, আমি মাদ্রিদ জিতুক।
এইটা হচ্ছে আমার চাওয়া। সো স্কোর লাইন কি হবে এটা আমার মাথা ব্যথা না, আমি জাস্ট চাই বাংলাদেশ জিতুক। অ্যান্ড এই মানে আমরা যে এত ইমোশন দেখাইতেছি, এত সাপোর্ট মানুষের পক্ষ থেকে এই বাংলাদেশ ফুটবল টিম পাইতেছে, এইটা নেক্সট লেভেলে যাক এবং এইটা হবেই নেক্সট লেভেলে যখন বাংলাদেশ ম্যাচটা জিতবে। সো বাংলাদেশ জিতুক। হামজা চৌধুরী, শামিদ সোম, আমরা সবার কাছ থেকে একটা মাস্টার ক্লাস চাই, সবার মাস্টার ক্লাস এই ম্যাচে। আমার কাছে মনে হয় যে স্কোর লাইনটা অত বেশি হবে না, 2-1 হইতে পারে। এবং রিফাত ভাই যেরকম বলছে যে হামজাকে ওই দিন হচ্ছে ওরা অনেক বেশি চাপের মধ্যে রাখার চেষ্টা করবে, যেখানে শামিদ সোম আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে গোল দিয়ে দিবে, এবং এটা আমার কাছে অনেকটা লাগতেছে। আমার কাছেও মনে হয় ভাই বাংলাদেশ জিতবে, তবে স্কোর লাইনটা আমার মতে এত বড় হবে না, ন্যারো মার্জিনে। তো সেটাও আমিও প্রথম থেকে চিন্তা করতেছি 2-1 সবার মিলে যাচ্ছে আমরা আসলে হ্যাঁ ওইটাই প্র্যাকটিক্যালি চিন্তা করি। কিন্তু আমার কাছে মনে হয় সমিত সোম একটা ফ্যাক্টর হইতে পারে এই ম্যাচে, যদি সমিত সোমকে ঠিকমতো আমরা বল সাপ্লাই দিতে পারি, এটা একটা বিষয়। আর কাবরেরার মাস্টার ক্লাস দেখতে চাই। এই পুরো ভিডিওটা এখন আমরা একটু শেষের দিকে আমি জাস্ট একটা কথা বলতে চাই। আমি এক্স্যাক্টলি এটাই বলতে চাইতেছি, Return যারা shot দেখতেছেন দেখা লাগবে কে কে এখনো আছে, যারা দেখতেছেন তাদেরকে তো প্রথমত অসংখ্য ধন্যবাদ। যারা আছে তারা বেসিক্যালি রিফাত ভাইয়ের চেহারা দেখার জন্যই আছে এখন পর্যন্ত, আর কিছু সিন্ডিকেটের মেম্বার দেখতেছে। সো আমি জাস্ট একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে ফুটবলটা আসলে অসভ্যদেরই খেলা, ফুটবলটা কিছু পাগলের খেলা। বাংলাদেশের ফুটবলটা 1 লাখ ধারণ ক্ষমতার এসি লাগানো স্ট্যান্ডে হয় না, এটা হয় খালি পায়ে, এটা হয় ছেঁড়া বল দিয়ে, এটা মাটি কাদা রক্ত মেশানো একটা খেলা। এবং এই খেলাটা এই মাটি কাদা থেকেই হামজা, শামিদ, ফামেদুল, জামাল ভুইয়া এই নামগুলো আমরা পাইছি। সো বিশ্বের খেলা ফুটবল, অ্যান্ড বিশ্বের খেলোয়াড় হামজা যে এখন আমাদের। সো এতটুকু আমি বিশ্বাস করি, সিন্ডিকেট থাকুক না থাকুক, ভালো প্লেয়ার থাকুক না থাকুক, আমরা থাকি না থাকি, বাট ফুটবলের জন্য আমি, আপনারা এবং বাকি সবাই যারা এই ভিডিওটা দেখতেছেন, সবাই যদি আমরা ফুটবলকে ভালোবাসি, একসাথে বিকাশ হবে। থ্যাংক ইউ সো মাচ। Done? All good?